দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? চল দেখ, তাহলে আমরা একটু তাড়াতাড়ি করেই করবো। হ্যাঁ, মানে এমনি আমাদের তো 6-7টা ক্লাসের মধ্যে থিওরি পার্টটাকে করতে হবে আর কি। যতখানি আমাদের প্রয়োজনীয়। আচ্ছা, আমরা আগের দিনে তোমার কোশেট নিয়ে কথাবার্তা বলেছিলাম। হুম, মানে আগের দিনে আমরা বেসিক্যালি সাব গ্রুপ কোশেট এই নিয়ে ডিসকাশন করেছি। আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার যে সিমেট্রি অপারেশনস গুলো, সেইগুলোকে এলিমেন্ট ধরে তারা যে একটা গ্রুপ তৈরি করছে সেটাকে দেখা, সেখান থেকে সাব গ্রুপটাকে পাওয়া, সেখান থেকে কোশেট পাওয়া, সেখান থেকে তোমার এবার আসছে আর কি। হ্যাঁ, সেগুলো সেখান থেকে ল্যাগ্রাঞ্জেস থিওরেম শেষে প্রুভ করা, এসব জিনিসপত্রগুলো আমরা দেখেছি আর কি। যে ল্যাগ্রাঞ্জেস থিওরেম যেটা বলে যে কোনো একটা গ্রুপের অর্ডার যদি এইচ থাকে আর সাব গ্রুপের অর্ডার যদি জি হয়, তাহলে এইচ বাই জি এটা সবসময় একটা ইন্টিজার হবে। ঠিক আছে? এটা বা গ্রুপের অর্ডারটা আর সাব গ্রুপের অর্ডারটা মানে 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 গ্রুপের অর্ডারটা সাব গ্রুপের অর্ডারের একটা কমপ্লিট ডিভাইজার হবে আর কি। সেটা নিয়ে আমরা আলোচনাটাকে করি। আচ্ছা, আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমরা ইন্ট্রোডিউস করবো, সেটা যে ক্লাস। পরে যখন গ্রেট অর্থোগোনালিটি থিওরেম থেকে কোন একটা পার্টিকুলার গ্রুপে, হ্যাঁ, কতগুলো ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন থাকতে পারে, সেইটা সংখ্যাটা সেটা বেসিক্যালি নাম্বার অফ ক্লাসের সঙ্গে সমান হয়। মানে ক্লাসের কনসেপ্টটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে এটা পর পর করে পরিষ্কার হবে। মানে আমি যে জিনিসগুলো পড়াচ্ছি, তুমি যারা আগে গ্রুপ থিওরি পড়েছো তো আলাদা কথা, যারা গ্রুপ থিওরি পড়োনি তারা প্রত্যেকটা জিনিস কিন্তু একটু ভালো করে জাস্ট মাথায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে? কারণ আমি একদম টোটাল গ্রুপ থিওরিতেই ৬-৭টা ক্লাসের মধ্যে দেখবে তোমার এমনভাবে করে দিয়েছি যাতে তোমার নেট বা গেট ইত্যাদি পরীক্ষাতে সবকিছু করতে কোনো অসুবিধা হবে না। মানে যারা গ্রুপ থিওরি আগে পড়োওনি আর কি, তাদের জন্য দেখবে যেটাকে বলে দিচ্ছি, তাদের অ্যাকচুয়ালি কোনো অসুবিধা হবে না। সেই জন্য আমি খুব এসেনশিয়াল জায়গাগুলোকেই এখানে বলছি কিন্তু। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা মূলত হচ্ছে তোমার ক্লাস। সেই ক্লাসটাকে বুঝতে গেলে সিমিলারিটি ট্রান্সফরমেশন এবং প্রপার্টিজ অফ সিমিলারিটি ট্রান্সফরমেশন এটা নিয়ে আলোচনা করতে হবে। ডিটারমিনেশন অফ ক্লাস উইদিন এ পার্টিকুলার গ্রুপ, সেটা আমাদের আলোচনা হবে। এটা হ্যাঁ, ডিটারমিনেশন অফ ক্লাস উইদিন এ পার্টিকুলার গ্রুপ, পার্টিকুলার সিমেট্রিক গ্রুপের ক্ষেত্রে কেমন করে তোমার কতগুলো ক্লাস হতে পারে, সেই ক্লাসগুলো কি কি সেগুলো একটুখানি দেখা। আর সাম ইম্পর্টেন্ট পয়েন্ট রিগার্ডিং দ্য ক্লাস প্রেজেন্ট ইন এ পয়েন্ট গ্রুপ। হ্যাঁ, একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপ নিয়ে বা পয়েন্ট পয়েন্ট গ্রুপ নিয়ে মূল ডিসকাশনটা পরের দিন হবে। আজকে আমি সিমেট্রি অপারেশনস গুলো নিয়ে কিছু কথাবার্তা বলে দেবো। হুম, তাহলে একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপে জাস্ট পয়েন্ট গ্রুপে কি কি সিমেট্রি অপারেশনস গুলো আছে সেইগুলোকে, সেই কোন সিমেট্রি অপারেশন গুলো কোন ক্লাসে বিলং করে তার কিছু 4-5টা জেনারেল রুল আছে আর কি, সেটাকে নিয়ে আমরা আলোচনা করে নেব। ক্লাস এই ডেফিনেশনটা প্রথমে একটু ভালো করে বুঝে নাও। There is a particular way in which the elements of a group may be separated into smaller sets, and such sets are called classes. So there is a particular ওয়েটা কি আমাকে দেখতে হবে যে there is a particular way in which the elements of a group may be separated into smaller sets, and such sets are called classes. এবার এই পার্টিকুলার ওয়েটা কি না, পার্টিকুলার ওয়েটা হচ্ছে বেসিক্যালি যে একই সেটের মধ্যে যে এলিমেন্টস গুলো থাকবে তারা একে অপরের কনজুগেট হবে বা একে আরেকটার সাথে সিমিলারিটি ট্রান্সফর্ম দিয়ে রিলেটেড হবে। তাহলে কমপ্লিট সেট অফ এলিমেন্ট দ্যাট আর কনজুগেট টু ওয়ান অ্যানাদার ইজ কল্ড এ ক্লাস অফ এ গ্রুপ। তাহলে এই কমপ্লিট সেট অফ এলিমেন্ট দ্যাট আর কনজুগেট টু ওয়ান অ্যানাদার বা কনজুগেট টু ইচ আদার বা হুইচ আর কানেক্টেড বাই সিমিলারিটি ট্রান্সফরমেশন, তারা বেসিক্যালি একটা ক্লাস তৈরি করছে। তারপরে একটা গ্রুপকে যখন কতগুলো ক্লাসে তুমি ক্লাসিফাই করবে,
তখন ওই সিমিলারিটি ট্রান্সফরমেশন বা কনজুগেট এলিমেন্টস বলতে কি বোঝে এইটার ধারণা যদি পরিষ্কার না থাকে তাহলে তুমি কিন্তু ক্লাস বলতে পারবে না। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার যে সিমেট্রি অপারেশনস গুলো একটা গ্রুপ অফ অর্ডার 6 তৈরি করলো, সেইখানে সেইটা থেকে দেখতে পাবে, আমরা পরে দেখাবো তোমাকে, ওখান থেকে ৩ টে ক্লাস পাওয়া যেতে পারে। আইডেন্টিটি এলিমেন্ট ইটসেলফ একটা ক্লাস তৈরি করে। তোমার এই যে বাকি যে দুটো রোটেশন আছে C31 C32 তারা একটা ক্লাস তৈরি করে। আর সিগমা ভি প্রাইম আর সিগমা ভি ডবল প্রাইম তারা তিনজনে মিলে আর একটা ক্লাস তৈরি করে। অর্থাৎ একটা গ্রুপ অফ অর্ডার 6 সেটা 3টে ক্লাসের কম্বিনেশন, একটা ক্লাস অফ অর্ডার 1, আর একটা ক্লাস অফ অর্ডার 2, আর একটা যে ক্লাস অফ অর্ডার 3। এইটা। আর এবারে তাহলে এই যে কেন C31 C32 তারা একটা ক্লাসে বিলং করলো, কেন সিগমা ভি প্রাইম এবং সিগমা ভি ডবল প্রাইম তারা একটা অন্য ক্লাসে বিলং করলো, কেন এই ক্লাস থেকে ওই মানে C31টা যে ক্লাসে বিলং করে সিগমা ভিটাও সেই ক্লাসে কেন বিলং করে না, এইগুলোকে বুঝতে গেলে তোমাকে ডেফিনেশনটা ভালো করে স্ট্রিক করতে হবে যে একটা ক্লাসের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে তারা একে অপরের কনজুগেট এলিমেন্টস হবে বা একে অপরের সঙ্গে সিমিলারিটি ট্রান্সফর্ম দিয়ে রিলেটেড হবে। তাহলে এই যে কনজুগেট এলিমেন্ট বা সিমিলারিটি ট্রান্সফর্ম দিয়ে রিলেটেড হবে এইটাকে তাহলে প্রথমে বুঝতে হবে যে কনজুগেট এলিমেন্ট বলতে আমি কি বুঝছি, সিমিলারিটি ট্রান্সফরমেশন বলতে আমি কি বুঝছি, সেইটা খুব ভালো করে বুঝতে হবে। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় মানে ইউনিভার্সিটি পরীক্ষা তো প্রচুর কোশ্চেন আছে। সেটা হচ্ছে এই যে লেট এ অ্যান্ড এক্স আর টু এলিমেন্টস অফ এ গ্রুপ জি কমা স্টার, then x inverse ax will be equal to some elements of the group say b, then you can say b equal to x inverse ax। মানে জাস্ট এটা হতেই হবে, মানে ক্লোজার প্রপার্টি থেকে এটা অটোমেটিক্যালি হতে বাধ্য, কারণ এ হচ্ছে যদি একটা এলিমেন্ট হয়, এক্স একটা এলিমেন্ট, এক্স হচ্ছে সেই গ্রুপেরই এলিমেন্ট, এক্স যদি ওই গ্রুপের একটা এলিমেন্ট হয়, এক্স ইনভার্স সেই ওই গ্রুপের এলিমেন্ট, তাহলে তোমার বেসিক্যালি ক্লোজার প্রপার্টি তোমাকে বেসিক্যালি বলে দেবে যে হ্যাঁ বিটা অবশ্যই হচ্ছে ওই গ্রুপের মধ্যে বিলং করতে হবে, বা বি ইকুয়াল টু এক্স ইনভার্স ax। Then we say that B is the similarity transform of A by X. In other words, we say that B is conjugate to A. খেয়াল করে দেখো তাহলে কনজুগেট এলিমেন্টের ডেফিনেশনটা কি হলো না, A আর X দুটো এলিমেন্ট দুজনই একটা গ্রুপ জি কমা স্টারের মধ্যে আছে, তাহলে X ইনভার্স AX সেও ওই গ্রুপের একটা এলিমেন্ট হবে, ধরে নাও সেই এলিমেন্ট হচ্ছে B, অর্থাৎ B এর সঙ্গে কি রকম ভাবে রিলেটেড, B ইকুয়াল টু X ইনভার্স AX। তাহলে আমি বলবো যে B is the similarity transform of A by X. In other words, we say that B is conjugate to A. ঠিক আছে? আচ্ছা, এবার 3 ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ সিমিলারিটি ট্রান্সফরমেশন। সিমিলারিটি ট্রান্সফরমেশন 3টে ইম্পর্টেন্ট প্রপার্টি এবং তার প্রুফ সমেত আমরা করব। যে এভরি এলিমেন্ট ইজ কনজুগেট উইথ ইটসেলফ, প্রত্যেকটা এলিমেন্ট নিজের সঙ্গে কনজুগেট হয়, মানে এ সবসময় এক্স ইনভার্স এ এক্স এইরকম ভাবে লিখতে পারা যাবে। ইফ বি ইজ কনজুগেট টু এ দেন এ উইল অলসো বি কনজুগেট টু বি, বি যদি এর কনজুগেট হয় এও বি এর কনজুগেট হবে। আর ইফ এ ইজ কনজুগেট টু বোথ বি অ্যান্ড সি, মানে এ বি এর সঙ্গে কনজুগেট, সি এর সঙ্গে কনজুগেট, দেন বি অ্যান্ড সি উইল বি কনজুগেট টু ইচ আদার। মানে এ যদি বি এবং সি দুজনের সঙ্গে কনজুগেট হয় তাহলে বি সি তারা একে অপরের সঙ্গে কনজুগেট হবে, বা ইন আদার এ ধরো কনজুগেট টু বি, বি কনজুগেট টু সি যদি হয় এ কনজুগেট টু সি হবে, এন্ড সো অন। এই যে 3টে থিওরেম, সেই 3টে থিওরেমে কিন্তু প্রুফ সমেত আমাদের করতে হবে, পরীক্ষায় প্রুফটাও পড়ে, এবং প্রুফগুলো খুব সহজ এবং খুব ইন্টারেস্টিং করে, প্রুফগুলোকে করিয়ে দিই। প্রথম যে প্রুফটা আমি করবো, এভরি এলিমেন্ট ইজ কনজুগেট টু ইটসেলফ। লেট এ ইজ অ্যান আরবিট্রারি এলিমেন্ট ইন জি কমা স্টার, there must exist an element x in G comma star such that a equal to x inverse x। মানে এইটা হবে তোমাকে দেখাতে হবে, মানে এটা কথা হচ্ছে যে a যদি ওই গ্রুপের একটা এলিমেন্ট হয় তাহলে a কে তুমি লিখতে হবে x ইনভার্স x, যেখানে x টা এখানে গ্রুপের মধ্যে বিলং করে। আর সেটাকে করার জন্য কি করছে দেখো, এই বাঁ দিক থেকে যদি a ইনভার্স যদি তুমি গুণ করে দাও তাহলে a ইনভার্স a ইকুয়াল টু কি হলো, a ইনভার্স x ইনভার্স আবার a x। আচ্ছা, এবার এইটা x হলো, আর আমার সেই গ্রুপের প্রপার্টি থেকে দেখো আমরা বলেছিলাম যে এ ইনভার্স এক্স ইনভার্স মানে এক্স এ তার হোল ইনভার্স, মানে দুটো ইনভার্সের প্রোডাক্ট হচ্ছে তাদের গুণফলে ইনভার্সের সঙ্গে সমান, বাট ইন রিভার্স অর্ডার। এটা হয়ে যাবে কত, এক্স এ ইনভার্স এ এক্স, এইটা আর ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু হয়ে গেল এক্স এ ইনভার্স এ এক্স, এটা। আচ্ছা, এবারে দেখো যেটা যে এ যদি মানে এ হচ্ছে তোমার গ্রুপের মধ্যে বিলং করে, ঠিক আছে। আচ্ছা,
এবারে একটা কথা হচ্ছে যে এই যে ইকুয়াল টু যে এক্স এ ইনভার্স এক্স এরকম ভাবে আছে, তুমি জাস্ট বোঝার চেষ্টা করো যে অ্যাজ এ বিলংস টু জি কমা স্টার অ্যান্ড ইফ এক্স বিলং টু জি কমা স্টার, দেন ফ্রম ক্লোজার প্রপার্টি এক্স অ্যান্ড এক্স এ দুজনই জি কমা স্টার বিলং মানে এই গ্রুপের মধ্যে বিলং করে। ঠিক আছে, মানে যদি এক্সটা তোমার গ্রুপের মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে আদৌ থাকবে কিনা আমি সেটা দেখবো। যদি এটা গ্রুপের এলিমেন্ট হয়, এক্সটা যদি গ্রুপের এলিমেন্ট হয়, তাহলে এক্স ক্লোজার প্রপার্টি থেকে সেটাও গ্রুপের মধ্যে থাকবে, এক্স এ সেটাও গ্রুপের মধ্যে থাকবে। তুমি ধরে নাও যে এক্সটা হচ্ছে তোমার বি, এক্সটা যদি বি হয় তাহলে কি হবে, দেন ক্লিয়ারলি এখান থেকে পাচ্ছ বি ইনভার্স বি ইকুয়াল টু তোমার ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, বি ইনভার্স বি এটা হচ্ছে ই হয়ে যাচ্ছে। মানে আমি মানে এটা হচ্ছে সরি, আমি ধরো মানে এইটা সরি, এটা এইভাবে বলা উচিত যে আমি ধরে নাও যে এক্স যে এলিমেন্টটা, এক্স এলিমেন্ট আমি বি ধরছি। ঠিক আছে, তাহলে বি ইনভার্স বি সেটা হবে আইডেন্টিটি এলিমেন্ট হবে, অর্থাৎ এক্স ইনভার্স এক্স ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে দেখো তুমি এইখান থেকে যেটা পেলে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এক্স ইনভার্স এক্স, আর যদি তুমি এক্সটাকে যদি বি ভাবো, তাহলে এক্স ইনভার্স এক্স সেটা তোমার আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে এই 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন থেকে তোমার এক্স এ ইনভার্স আর এক্স ইনভার্স এই দুটোকে তোমার সমান হতে হচ্ছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স হতে হচ্ছে। তাহলে এক্স এ ইকুয়াল টু এক্স কখন হবে না, যখন দেখো তোমার এমন একটা এলিমেন্ট আমি খুঁজে পাবো যে এলিমেন্টের সঙ্গে এর সাথে কিন্তু কমিউট করে, তবে এটা সত্যি। এক্স ইকুয়াল টু এক্স হতে গেলে এমন একটা এলিমেন্ট খুঁজে পেতে হচ্ছে যে এলিমেন্ট হচ্ছে এর সাথে কমিউট করবে। আর এরকম এলিমেন্ট তুমি সবসময় পাবে, যেমন দেখো আইডেন্টিটি এলিমেন্ট মানে মানে আর কেউ না থাকলে অন্তত পক্ষে আইডেন্টিটি এলিমেন্ট একটা এলিমেন্ট যে সবসময় কিন্তু যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করে। তার মানে দেখো এনি এলিমেন্ট এক্স হুইচ কমিট উইথ এ ক্যান সিমিলারিটি ট্রান্সফর্ম, মানে ক্যান সিমিলারিটি ট্রান্সফর্ম এ ইনটু এ, দ্যাট ইজ এক্স ইনভার্স এক্স ইকুয়াল টু এ হবে। দ্যাট এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট হুইচ ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ই that commit with each element of the group, অর্থাৎ EA equal to AE equal to A. This clearly proves that each element of a group can be conjugate to itself. তাহলে দেখো কি হলো, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আর প্রুফটা, এই প্রুফটাই শক্ত কিন্তু খুব সুন্দর। সেটা হচ্ছে যে আমাকে দেখাতে হবে এভরি এলিমেন্ট ইজ কনজুগেট টু ইটসেলফ। তার মানে কি, এ যদি ওই গ্রুপের একটা এলিমেন্ট হয়, তাহলে ওই গ্রুপে একটা এলিমেন্ট এক্স এক্সিস্ট করতে হবে যাতে করে এক্স ইনভার্স এক্সটা যে এর সঙ্গে সমান হয়। তাহলে এবার কথাটা হচ্ছে যে এক্সটা ওই গ্রুপে আদৌ এক্সিস্ট করে কিনা দেখা। আমি এইখান থেকে দেখালাম, দেখো এ ইনভার্স এ করলে সেটা দাঁড়াচ্ছে এক্স এ ইনভার্স এক্স, সেটাই হচ্ছে তোমার আইডেন্টিটি এলিমেন্ট এইটা। আর এবার তুমি ধরে নাও যে এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি বি, এক্স যদি বি হয় তাহলে সাডেনলি হচ্ছে বি ইনভার্স বি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আর এ যদি গ্রুপের মধ্যে থাকে এবং যদি ধরে নাও এক্সও তোমার গ্রুপের মধ্যে আছে, তাহলে সাডেনলি হচ্ছে এক্স ইকুয়াল টু বি সেটাও গ্রুপের মধ্যে আছে, তাহলে বি ইনভার্স বি সেটা আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে সমান হবে। বি এর জায়গায় এক্স যদি বসিয়ে দাও, তাহলে এক্স হোল ইনভার্স এক্স ইকুয়াল টু ই হলো। তাহলে এবারে দেখো, তাহলে আমি এইখান থেকে পাচ্ছি যে এক্স এ ইনভার্স এক্স ইকুয়াল টু বি, এখান থেকে পাচ্ছি এক্স ইনভার্স এক্স ইকুয়াল টু ই, অর্থাৎ এক্স এবং এক্স যদি সমান হয় তাহলে সাডেনলি হচ্ছে এক্স টা গ্রুপের মধ্যে এক্সিস্ট করবে, গ্রুপের মধ্যে বিলং করবে, যে হচ্ছে তোমার এ কে সিমিলারিটি ট্রান্সফর্ম করে এতে নিয়ে যাবে। এবারে সেটা হতে গেলে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু এক্স হয়ে যাচ্ছে, মানে এনি এলিমেন্ট যেটা বেসিক্যালি এর সাথে কমিউট করে সেই এই রোলটা প্লে করতে পারবে। আর কেউ থাক বা না থাক, অন্তত আইডেন্টিটি এলিমেন্ট আছে, আইডেন্টিটি এলিমেন্ট যদি যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করে সেখানে ইটা এক্স এর রোলটা প্লে করতে পারবে। সেখানে কেউ থাকুক বা না থাকুক, অন্তত আইডেন্টিটি এলিমেন্ট আছে যে এর সাথে কমিট করবে, এবং সেই আইডেন্টিটি এলিমেন্টের রেসপেক্টে যদি তুমি সিমিলারিটি ট্রান্সফর্ম করো, তাহলে সার্টেনলি হচ্ছে তোমার এ এর সিমিলারিটি ট্রান্সফর্ম হয়ে যাবে। যেমন ধরো আমি যদি বলি যে ইনভার্স এ ই, তার মানে পরিষ্কার কি যে এ ই এটা গুণ করলে মানে এ ইন্টু ই সমান হচ্ছে ই ইন্টু এ। এবারে তোমার ই ইনভার্স ই সেটা আবার ই হয়ে গেল, ই ইকুয়াল টু এর সঙ্গে সমান হয়ে গেল। তার মানে অন্ততপক্ষে আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে সিমিলারিটি ট্রান্সফর্ম যদি করো, তাহলে ওই এলিমেন্টটা তোমার বেসিক্যালি ওই এলিমেন্টটি সিমিলারিটি ট্রান্সফর্ম হবে, অর্থাৎ এ উইল বি কনজুগেট টু এ। এটা এছাড়া পরে তুমি যখন এই পয়েন্ট গ্রুপ নিয়ে ভাববে, দেখবি সিগমা এইচ বা আই আই ইনভার্সন সেন্টার যেটা, হ্যাঁ, মানে হরাইজন্টাল প্লেন বরাবর রিফ্লেকশন সিগমা এইচ এবং আই, তারা তোমার ওই গ্রুপের সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে। হ্যাঁ, তাহলে ওইটা এই যে যেমন সিগমা এইচ এ ইকুয়াল টু এ সিগমা এইচ বা আই এ ইকুয়াল টু এআই, সেটা সবসময় হয়। সেই জন্যে দেখো ওই যখন একটা পয়েন্ট গ্রুপ নিয়ে কথাবার্তা বলবো, আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে সিমিলারিটি ট্রান্সফর্ম করলে এ এতে যায় সেটা তো বোঝা গেল। এছাড়া সিগমা এইচ
বা আই দিয়েও যদি সিমিলারিটি ট্রান্সফর্ম করো তাহলে কিন্তু সবসময়ই হচ্ছে এটা will be conjugate to A বা A will be transformed by similarity transform into A এটা। তার মানে বুঝতে পারলে যে every element is conjugate to itself সেটা proved হয়ে গেল। ঠিক আছে এটা? বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো তো? এটা। আচ্ছা পরেরগুলো খুব সহজ দেখো যদি B যদি A এর কনজুগেট হয় তাহলে A ও B এর কনজুগেট হবে। তাহলে আমি বললাম যে let X is an element of the group G, star such that B equal to X inverse AX এইটা। মানে আমি বলি X is an element of the group G, star such that B equal to X inverse AX অর্থাৎ B is the similarity transform of A। আর এবার আমি বাঁ দিক থেকে X দিয়ে গুণ করছি আর ডান দিক থেকে X ইনভার্স দিয়ে গুণ করছি। তাহলে এইটা কি হয়ে গেল? X B X ইনভার্স ইকুয়াল টু X X ইনভার্স A X X ইনভার্স মানে বাঁ দিকে X দিয়ে গুণ করছো ডান দিকে X ইনভার্স দিয়ে গুণ করছো। আর এবারে দেখো X X ইনভার্স হচ্ছে E হয় আর X X ইনভার্স তোমার E হয়। তাহলে এটা কত গেলে E A E হলো। X X ইনভার্স এটা আইডেন্টিটি এলিমেন্ট, X X ইনভার্স এটা আইডেন্টিটি এলিমেন্ট, সেখানে E A E হলো। আর এবারে দেখো ই এর সঙ্গে এ গুণ করলে সেটা এই হয়, তাহলে এই গুণ করলেও এ, আবার সেই এর সঙ্গে ই গুণ করলে এ, তাহলে এক্স বি এক্স ইনভার্স ইকুয়াল টু ওয়াই এ হয়ে গেল। এক্স বি এক্স ইনভার্স ইকুয়াল টু এ হয়ে গেল। আর এবারে তুমি দেখো যে যদি এক্সটা গ্রুপের মধ্যে বিলং করে তাহলে এক্স ইনভার্স গ্রুপ এক্স ইনভার্স গ্রুপের মধ্যে থাকবে। এবারে তুমি এক্স ইনভার্সকে ওয়াই ধরো, লেট আস রাইট এক্স ইনভার্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স ইনভার্স ইকুয়াল টু যদি ওয়াই হয়ে যায় তাহলে তোমার এক্স ইনভার্সকে আমি ওয়াই ধরছি আর কি, এক্স ইনভার্সকে ওয়াই ধরলাম। এবারে এক্স যদি গ্রুপের মধ্যে থাকে তাহলে এক্স ইনভার্স ওয়াইটাও তোমার গ্রুপের মধ্যে থাকবে। এক্স ইনভার্স যদি ওয়াই হয় তাহলে ইনভার্সের ইনভার্স সেটাই হয়। তাহলে এক্স ইনভার্সের ইনভার্স এক্স সেটা কত ওয়াই ইনভার্সের সঙ্গে সমান হয়ে গেল। এবার এইখানে এক্স এর জায়গায় তুমি ওয়াই ইনভার্স আর এক্স ইনভার্সের যে ওয়াই বসিয়ে দাও তাহলে কত হলো এ সমান হয়ে গেল দেখো ওয়াই ইনভার্স বি ওয়াই। পরিষ্কার ওয়াই সেটা গ্রুপের একটা এলিমেন্ট, তার মানে পরিষ্কার এইটা কি বলে দিচ্ছে যে এ ইজ দ্য সিমিলারিটি ট্রান্সফর্ম অফ বি বা এ ইজ কনজুগেট টু বি। আমি শুরু করেছিলাম বি ইজ কনজুগেট টু এ দিয়ে, সেটা তুমি পেয়ে গেলে কত এ ইজ কনজুগেট টু বি। তার মানে if B is conjugate to A then A will automatically be the conjugate of B। ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা ঠিক আছে। আর ফাইনালি দেখো if A is conjugate to both B and C then B and C will be conjugate to each other। তা দেখো আমি জাস্ট এরকম করছি যে এই যে A equal to X inverse BX আর A equal to Y inverse CY লিখছি, মানে A B C গ্রুপের এলিমেন্ট X Y তারা গ্রুপের এলিমেন্ট যদি হয় তাহলে এটা হচ্ছে B এর কনজুগেট হয়ে গেল, মানে B is conjugate to মানে A is conjugate to B হলো, আবার A is conjugate to C হলো এইটা। আর এবার আমি কি করছি যে ১ নম্বর ২ নম্বর ইকুয়েশন থেকে দেখো তুমি এই যে x ইনভার্স bx টাকে লিখেছো x ইনভার্স bx সেটাও যেহেতু a এর সঙ্গে সমান আর y ইনভার্স cy সেটা কিন্তু a এর সঙ্গে সমান, এই দুটো সমান হয়ে গেল। আর এবার আমি বাঁ দিক থেকে x দিয়ে গুণ করলাম, ডান দিকে x ইনভার্স দিয়ে গুণ করলাম। বাঁ দিকে x দিয়ে গুণ করেছি, ডান দিকে x ইনভার্স দিয়ে গুণ করেছি। এখানে তাই বাঁ দিকে x দিয়ে গুণ করলে ডান দিকে x ইনভার্স দিয়ে গুণ হয়ে গেল। এবারে x ইনভার্স মানে আইডেন্টিটি এলিমেন্ট, এদিকে x ইনভার্স মানে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে ই বি ই হলো সেটা বেসিক্যালি বি এর সঙ্গে সমান হলো। আর ডান দিকে দেখো এইখানে আছে ওয়াই এক্স ইনভার্স আর এখানে আছে এক্স ওয়াই ইনভার্স। তাহলে এবারে দেখো এইটাকে তুমি লিখতে পারো কিরকম করে যে এই যে মানে এইটাকে এটা এক লাইন এক্সট্রা লেখা হয়েছে, লেখার দরকার ছিল না, যাকে এটা হচ্ছে তোমার এই ডান দিকটা ওয়াই এক্স ইনভার্স, এইটার যদি এই পুরোটা যদি তুমি ইনভার্স নাও তাহলে কি হবে এটা ওয়াই ইনভার্স এক্স হয়ে যাবে। মানে মানে সরি মানে এটা হচ্ছে তোমার মানে এইটা দেখো এটা তো ডান দিকে লেখা আছে কি, এই এখানে দেখো খেয়াল করো যে আমি কি জানি যে এ বি তার গুণফলের হোল ইনভার্স মানে হচ্ছে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। তাহলে ওয়াই এক্স ইনভার্সের হোল ইনভার্স মানে কি, মানে এ বি তার হোল ইনভার্স মানে কি হচ্ছে তোমার এই যে এক্স ইনভার্সের ইনভার্স তারপর ওয়াই ইনভার্স হবে, আবার এক্স ইনভার্সের ইনভার্স হচ্ছে এক্স ইটসেলফ তার মানে কি এক্স ওয়াই ইনভার্স হবে। মানে ওই যে রুলটাকে কাজে লাগাচ্ছি এ বি এর হোল ইনভার্স মানে হচ্ছে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। তাহলে ওয়াই এক্স ইনভার্সের হোল ইনভার্স মানে কি এক্স ইনভার্সের ইনভার্স ইন্টু ওয়াই ইনভার্স, আর এক্স ইনভার্সের ইনভার্স মানে এক্স ইটসেলফ, তাহলে কোনো একটা এলিমেন্টের ইনভার্সের ইনভার্স হচ্ছে সেটাই হয় কিন্তু ওয়াই ইনভার্স, তারপরে এক্স ওয়াই ইনভার্স হলো। তারপরে কি হলো দেখো এখানে যেটা দাঁড়াচ্ছে যে এইটা ওয়াই এক্স ইনভার্স যদি হয় এইটা এক্স ওয়াই ইনভার্সটা হয়ে যাবে ওয়াই এক্স ইনভার্স পুরোটার ইনভার্স। এবারে দেখো এক্স ওয়াই তারা যদি গ্রুপের মধ্যে বিলং করে তাহলে এক্স ইনভার্স ওয়াই ইনভার্স তখন তারাও গ্রুপের মধ্যে বিলং করবে। তাহলে ক্লোজার প্রপার্টি অনুযায়ী কি হবে এক্স ওয়াই ইনভার্স সেটাও গ্রুপের মধ্যে বিলং করবে, বা এক্স ওয়াই ইনভার্স ইনভার্সটা সেটাও গ্রুপের মধ্যে বিলং করবে। তার মানে
তুমি যদি ওয়াই এক্স ইনভার্সটাকে তুমি জেড ধরে নাও, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? বি ইকুয়াল টু জেড ইনভার্স সি জেড হয়ে গেল। তার মানে দেখো তোমার বিটা সি এর কনজুগেট এলিমেন্ট বেরিয়ে গেল। দেখো বিটা তোমার সি এর কনজুগেট এলিমেন্ট বেরিয়ে গেল। তার মানে খুব সুন্দর জিনিস যে তুমি জাস্ট এখান থেকে বি ইকুয়াল টু এই যে এক্স ওয়াই ইনভার্স সি ওয়াই এক্স ইনভার্স এইটা ছিল, আর ওয়াই এক্স ইনভার্সটাকে তুমি যদি জেড বলো, তাহলে এক্স ওয়াই ইনভার্সটা হয়ে যাবে তোমার জেড ইনভার্স। ঠিক আছে, তাহলে বি ইকুয়াল টু জেড ইনভার্স সি জেড হয়ে গেল। তাহলে বি ইজ দ্য সিমিলারিটি ট্রান্সফর্ম টু সি হয়ে গেল বাই জেড। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই তিনটে জিনিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি আর একবার বলে দিচ্ছি যে কনজুগেট এলিমেন্টস কারা। কনজুগেট এলিমেন্টস হচ্ছে তোমার বেসিক্যালি কনজুগেট এলিমেন্টস কারা, যারা এইরকম ভাবে রিলেটেড। যারা বি যদি এর কনজুগেট এলিমেন্ট হয়, বি কে তুমি লিখতে পারবে এক্স ইনভার্স এ এক্স এইরকম ভাবে, যেখানে এ বি তো গ্রুপের মধ্যে বিলং করছে, তার সঙ্গে এক্স তোমার গ্রুপের মধ্যে বিলং করতে হবে। তিনটে ইম্পর্টেন্ট থিওরেম হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্ট একে অপরের তোমার কনজুগেট হয়, মানে ইচ এলিমেন্ট ইজ কনজুগেট টু ইটসেলফ, এক নম্বর। দু নম্বর হচ্ছে এ যদি বি এর কনজুগেট হয়, তাহলে বি এর কনজুগেট হবে। আর তিন নম্বর হচ্ছে এ যদি বি এর কনজুগেট হয়, বি যদি সি এর কনজুগেট হয়, তাহলে এ আর সি একে অপরের সঙ্গে কনজুগেট হবে। এইটা এবং তার করসপন্ডিং প্রুফটা আমি এখানে জাস্ট তোমায় বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে ক্লাসের ডেফিনেশনটাকে বলা হলো যে ক্লাস হচ্ছে কমপ্লিট সেট অফ এলিমেন্টস হুইচ আর কনজুগেট টু ইচ আদার। মানে ক্লাসের মধ্যে যে এলিমেন্টটা থাকবে তারা প্রত্যেকের সাথে কনজুগেট হবে এবং ওর বাইরে কেউ যাবে না। মানে অর্থাৎ ধরো একটা ক্লাসের মধ্যে যদি এ বি সি তিনটে এলিমেন্ট থাকে, এই এ বি সি তাদের মানে সবাইকে দিয়ে তুমি সিমিলারিটি ট্রান্সফর্ম করো যদি, তাহলে সেটা এবিসির মধ্যেই থাকবে, তার বাইরে যাবে না। সেখানে বলা হচ্ছে ক্লাস ইজ এ কমপ্লিট সেট অফ এলিমেন্টস হুইচ আর কনজুগেট টু ইচ আদার। আর এবারে এই তোমার এই যে করসপন্ডিং ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার যে সিমেট্রি অপারেশনস গুলোকে দিয়ে যে গ্রুপটা আমি তৈরি করেছি, ঠিক আছে, সেই গ্রুপের যে ছটা এলিমেন্ট আছে ই সিটি ওয়ান সিটি টু সিগমা ভি প্রাইম সিগমা ভি ডবল প্রাইম, আমাকে যা দেখতে হবে যে এরা কতগুলো ক্লাস তৈরি করতে পারে এবং সেই ক্লাসগুলো কি। এইটা হচ্ছে আমার কাজ। আচ্ছা, তার জন্য এই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল যেটা, সেই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলটা আমি এখানে জাস্ট করে রাখলাম। আগে আমি এটা অলরেডি করেছিলাম, সেটা ধর আরেকবার এখানে আমি লিখে রেখেছি। আচ্ছা, এবারে যেটা কথা যে এক্ষেত্রে এই যে কোনটা কার ইনভার্স এসব তোমার এখানে অলরেডি এখান থেকে তোমার দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যেটা যে তুমি যে কোনো একটা এলিমেন্টকে নাও, ধরো প্রথমে তুমি ই কে নিলে, ই একটা এলিমেন্ট নিলে, এবারে ওই গ্রুপের মানে সমস্ত এলিমেন্ট গুলোকে দিয়ে ওই ই এর তুমি সিমিলারিটি ট্রান্সফরমেশনটাকে নাও। Take one element of the group and do all possible similarity transformation by each element of the group, মানে ইনক্লুডিং যে এলিমেন্ট তুমি কনসিডার করবে সেটাকে সমেত। তাহলে ই হচ্ছে এলিমেন্ট, তার সিমিলারিটি ট্রান্সফরমেশন করছি অন্যান্য এলিমেন্টের রেসপেক্ট, ই ইনভার্স ই ই, সিথি ওয়ান ইনভার্স ই সিথি ওয়ান, সিথি টু ইনভার্স ই সিথি টু, সিগমা ভি ইনভার্স ই সিগমা ভি প্রাইম ইনভার্স ই সিগমা ভি প্রাইম, সিগমা ভি ডবল প্রাইম ইনভার্স ই সিগমা ভি ডবল প্রাইম। অর্থাৎ ই এর সিমিলারিটি ট্রান্সফরমেশন করছি ইউজিং অল এলিমেন্টস অফ দ্য গ্রুপ। আচ্ছা, করে তুমি এই যে সিথি ওয়ান তার ইনভার্স হচ্ছে সিথি টু, সিথি টু তার ইনভার্স হচ্ছে সিথি ওয়ান, সিগমা ভি তার ইনভার্স সিগমা ভি প্রাইমের ইনভার্স সিগমা ভি প্রাইম, সিগমা ভি ডবল প্রাইমের ইনভার্স হচ্ছে সিগমা ভি ডবল প্রাইম, এটা। আচ্ছা, এবারে এইটাকে করে তুমি যদি আলটিমেট রেজাল্টটাকে দেখো, সিমেট্রি অপারেশন, দুটো সিমেট্রি অপারেশন গুণ করলে কি রেজাল্ট হয় তোমার কিভাবে করতে হয় তুমি জানো। দেখো, প্রত্যেক ক্ষেত্রে তোমার ইটাকেই ফিরে পাচ্ছ। তার মানে কি হলো, যে একটা এলিমেন্ট তুমি নিলে, সেই এলিমেন্টটাকে তুমি সিমিলারিটি ট্রান্সফর্ম করছো বাই অল দ্য এলিমেন্টস ইন দ্য গ্রুপ, তাতে তুমি দেখতে পেলে কি ইটা ই এর মধ্যেই থাকছে। তার মানে কি ই নিজে একটা কমপ্লিট সেট তৈরি করলো। তাহলে ই ফর্মস এ কমপ্লিট সেট হুইচ ইজ কনজুগেট টু ইচ ইচ আদার। মানে ই ইটসেলফ একটা এলিমেন্ট যে কনজুগেট টু ইচ আদার, মানে ই কে একাই, তার নতুন করে দেখার দরকার নেই। সেখানে ই নিজে একটা ক্লাস তৈরি করবে, যে ক্লাসের অর্ডার হচ্ছে ওয়ান। এখানে একটাই এলিমেন্ট আছে বলে দিস ইজ এ ক্লাস অফ অর্ডার ওয়ান। এবারে তারপরে যখন সিথি ওয়ানে তুমি চলে গেলে, ইতে চলে গেলে একটা ক্লাসে চলে এলো, এবার সিথি ওয়ানটাকে তুমি নাও, সিথি ওয়ানটাকেও তুমি একই রকম ভাবে ওই গ্রুপের সমস্ত এলিমেন্ট দিয়ে সিমিলারিটি ট্রান্সফরমেশন করলে, করে যে রেজাল্টটা হচ্ছে, দেখো সবসময় কিন্তু সিথি ওয়ান থাকছে না। তিনটা ক্ষেত্রে সিথি ওয়ান হয়েছে, পরের তিনটা ক্ষেত্রে সিথি টু হয়েছে।
তার মানে CT1 একা সে কমপ্লিট সেট তৈরি করতে পারছে না। তাহলে মানে CT1 এর যদি সিমিলারিটি ট্রান্সফর্ম গুলো নিই বা কনজুগেট এলিমেন্টস গুলোকে নিই, তারা কিন্তু একা সে একটা কমপ্লিট সেট তৈরি করতে পারছে না। CT এর যে করসপন্ডিং সেটটা CT2 চলে আসে। আবার ঠিক একই রকমভাবে CT2 কে নিয়ে যদি অল পসিবল এলিমেন্ট দিয়ে সিমিলারিটি ট্রান্সফরমেশন করো, তাহলে CT2 ও থাকছে, তার সঙ্গে CT1 ও থাকছে। কিন্তু এদের দুজনে মিলে তুমি খেয়াল করে দেখো যে CT1 এবং CT2 এদের দুজনকে যদি একটা গ্রুপের মধ্যে তুমি নিয়ে নাও, তাহলে কিন্তু এই CT1 এবং CT2 এদের যদি পারস্পরিক সিমিলারিটি ট্রান্সফরমেশন গুলোকে করো, তাহলে কিন্তু কেউই আর বাইরে যাচ্ছে না, এরা একটা কমপ্লিট সেট তৈরি করে ফেলছে। এখানে CT1 এবং CT2 তারা একটা কমপ্লিট সেট তৈরি করছে হুইচ আর কনজুগেট টু ইচ আদার। এখানে CT1 এবং CT2 ফর্ম এন অ্যানাদার ক্লাস, যে ক্লাসের অর্ডারটা হচ্ছে তোমার 2। ঠিক আছে? এটা। এরপরে চলে এসো তুমি সিগমা ভি, সিগমা ভি প্রাইম আর সিগমা ভি ডবল প্রাইমে। ঠিক একই রকম ভাবে সিগমা ভি নাও, তার অল পসিবল সিমিলারিটি ট্রান্সফরমেশন নাও। সিগমা ভি প্রাইম, তার অল পসিবল সিমিলারিটি ট্রান্সফরমেশন নাও। আচ্ছা, সিগমা ভি এর অল পসিবল সিমিলারিটি ট্রান্সফরমেশন নিলে রেজাল্টেন্টটা সিগমা ভিও থাকছে কোথাও কোথাও, সিগমা ভি প্রাইমও থাকছে, সিগমা ভি ডবল প্রাইমও থাকছে। সিমিলারলি সিগমা ভি প্রাইমের তোমার সিমিলারিটি ট্রান্সফরমেশন করলে সেটা সিগমা ভিও থাকছে, সিগমা ভি প্রাইমে থাকছে, সিগমা ভি ডবল প্রাইমে থাকছে। সেম সিচুয়েশন হচ্ছে সিগমা ভি ডবল প্রাইমের ক্ষেত্রে, সেখানেও রেজাল্টেন্টটা হচ্ছে সিগমা ভি বা সিগমা ভি প্রাইম বা সিগমা ভি ডবল প্রাইম। তার মানে এটা দাঁড়াচ্ছে সিগমা ভি একা বা সিগমা ভি অ্যালং উইথ সিগমা ভি প্রাইম দুজনে এরা কিন্তু কোনো ক্লাস তৈরি করতে পারছে না। কিন্তু তিনজনকে যদি একসাথে নাও, তাহলে তাদের অল পসিবল সিমিলারিটি ট্রান্সফরমেশন নিলে হচ্ছে তারা ওই এতের মধ্যেই ওই সেটের মধ্যেই বিলং করছে। তার মানে এরা তিনজনে মিলে কিন্তু একটা অন্য ক্লাস তৈরি করবে অফ অর্ডার 3। তার মানে কি হলো দেখো, যে তোমার এই যে 6টা এলিমেন্ট তুমি নিয়েছিলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সিমেট্রি অপারেশন করে কাজে লাগিয়ে, সেই 6টা এলিমেন্টস কিন্তু তোমার 3টে ক্লাসে ভেঙে গেল। একটা ইটসেলফ একটা ক্লাস তৈরি করলো অফ অর্ডার 1, CT1 এন্ড CT2 একটা ক্লাস তৈরি করছে অফ অর্ডার 2, সিগমা ভি, সিগমা ভি প্রাইম এন্ড সিগমা ভি ডবল প্রাইম আরেকটা ক্লাস তৈরি করছে অফ অর্ডার 3। এবং একটা জেনারেল থিওরেম আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অর্ডার অফ দ্য ক্লাস মাস্ট বি অ্যান ইন্টিগ্রাল ফ্যাক্টর অফ অর্ডার অফ দ্য গ্রুপ। মানে যেমন করে একটা সাবগ্রুপ, মানে গ্রুপের অর্ডার বাই সাবগ্রুপের অর্ডার একটা রেশিওটা একটা ইন্টিজার হবে, ঠিক একই রকম ভাবে গ্রুপের অর্ডার আর ক্লাসের অর্ডার এই যে রেশিওটা সেটা সবসময় কিন্তু একটা তোমার ইন্টিজার হবে। এবং দেখো 1, 2, 3 তারা বেসিক্যালি কমপ্লিট ডিভাইজার অফ 6। গ্রুপের অর্ডার 6, 1 মানে তুমি যে 3টে ক্লাস পেয়েছো, একটা হচ্ছে অফ অর্ডার 1, একটা অফ অর্ডার 2 আর একটা অফ অর্ডার 3। তাহলে দেখো সিস্টেমেটিক ওয়েতে কেমন করে তুমি কোন একটা পার্টিকুলার গ্রুপ যদি তোমায় বলে দেওয়া থাকে, তাহলে সেই গ্রুপ থেকে ক্লাসগুলোকে তুমি কেমন করে বের করবে সেটা বুঝতে পারলে কি? ঠিক আছে? মানে তুমি যেটা করলে সেটা হচ্ছে ওই গ্রুপের যেকোনো একটা এলিমেন্টকে নাও, যেকোনো আরবিট্রারি এলিমেন্ট তুমি নাও, এবার ওই এলিমেন্টটাকে ওই গ্রুপের বাকি সব এলিমেন্ট দিয়ে সিমিলারিটি ট্রান্সফরমেশন করো, করে দেখো সে একাই থাকে আর ওর সাথে কেউ চলে আসছে। যে চলে এলো এবার তাকে নাও, তাকে নিয়ে তুমি দেখো আবার সিমিলারিটি ট্রান্সফরমেশন করে দেখো যে তার সাথে সাথে কে কে থাকছে। এরকম তোমাকে খুঁজে বের করতে হবে যে কমপ্লিট সেট অফ এলিমেন্টস হুইচ আর কনজুগেট টু ইচ আদার। মানে তুমি একটা মানে ওই সেটের মধ্যে বা ক্লাসের মধ্যে একটা এলিমেন্ট নিলে সিমিলারিটি ট্রান্সফরমেশন করে কেন ওর বাইরে না চলে যায়, ওর মধ্যেই থাকতে হবে। যেমন ওর মধ্যেই থাকে, CT1 CT2 ওর মধ্যেই থাকে, ET1 ইথি সরি সিগমা ভি, সিগমা ভি প্রাইম, সিগমা ভি ডবল প্রাইম সেটা ওর মধ্যেই থাকে। সেই জন্য এরা বেসিক্যালি 3টে ডিফারেন্ট ক্লাস তৈরি করছে। ঠিক আছে? হ্যাঁ, স্যার ঠিক আছে। আচ্ছা, আর এবারে যেটা কথা, যে এই যে এই যেমন ধরো এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল একটা সিম্পল সিচুয়েশন বলে, তার ক্ষেত্রে 6টা সিমেট্রি অপারেশনস আছে, সেইখান থেকে যে 3টে ক্লাস কেমন করে তৈরি হচ্ছে তুমি আস্তে আস্তে করে দেখলে। এবং তার জন্য তোমাকে কি করতে হলো, দেয় 636টা তোমার ওরকম মানে অল পসিবল, মানে এই যে মানে তোমার প্রত্যেকটা এলিমেন্টকে নিচ্ছ, সেই এলিমেন্টকে নিয়ে আবার ওই মানে ওই গ্রুপের যে 6টা এলিমেন্ট আছে 6টা এলিমেন্ট দিয়ে সিমিলারিটি ট্রান্সফরমেশন করছে। মানে অ্যাকচুয়ালি টাস্কটা কিন্তু হিউজ। আমার গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলটা আছে বলে আমি দেখে খুব ইজিলি করে ফেলতে পারছি। কিন্তু তুমি যদি হাতে কষে আস্তে করে দেবে, এটা সমান একটা টাইম কনজিউমিং স্টেপ। সেই জন্যে এই পার্টিকুলারলি আমরা সিমেট্রি পয়েন্ট গ্রুপ নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। এই সিমেট্রি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার গ্রুপে কতগুলো ক্লাস থাকতে পারে বা কি ক্লাস থাকতে পারে, সেইটা না খুব সুন্দর কতগুলো নিয়ম আছে। এই সুন্দর নিয়মগুলো একটুখানি একটু বলে দিই। পরে কিন্তু আমি এই অ্যাবস্ট্রাক্ট ম্যাথামেটিক্সটা ভুলে যাওয়ার পরে যখন সত্যি কেমিস্ট্রির জন্য গ্রুপ থিওরি আমি ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা আমি করব, যে তোমার ওই মানে ওই এত ডিটেলে
তোমার ওই সত্যি কোনো একটা সিমেট্রিক গ্রুপে কি ক্লাস হতে পারে ডিরাইভ না করে কোনো রকম ছোটখাটো রুল আছে কিনা সেই রুল দিয়ে ব্যাপারটাকে করে ফেলার চেষ্টা করব। দেখো, মানে ভীষণ সুন্দর ৪-৫টা রুল আছে। প্রথম যেটা হচ্ছে যে অ্যান এলিমেন্ট হুইচ কমিউট উইথ ইচ এলিমেন্ট অফ দ্য গ্রুপ, মানে অ্যান এলিমেন্ট হুইচ কমিউট উইথ ইচ এলিমেন্ট অফ দ্য গ্রুপ মাস্ট ফর্ম এ সেপারেট ক্লাস। সেখানে ই, সিগমা এইচ এবং আই তারা সবসময় সেপারেট ক্লাসে বিলং করবে। তুমি খেয়াল করে দেখো, যেমন যে এক্সাম্পল আমি ইটাকে দেখলাম, তাহলে ই যেহেতু ওই গ্রুপের সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে, তাহলে তুমি দেখো ই এর যদি সিমিলারিটি ট্রান্সফরমেশন করো সবসময় ই হবে। ঠিক একই সিচুয়েশন সিগমা এইচ বা আই এর ক্ষেত্রে, সেখানে ই, সিগমা এইচ এবং আই তারা মানে ওই যে হয়েছে না যে তোমার যদি মানে মানে ইচ এলিমেন্ট ইজ কনজুগেট টু ইটসেলফ। এবারে যদি এমন হয় যে কোন একটা পার্টিকুলার এলিমেন্ট ওই গ্রুপের সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে, তাহলে সে সবসময় তারই কনজুগেট হবে। অর্থাৎ ইয়ে ই তার যদি তুমি নাও, মানে দেখো এই যে আমি আসলে একটা ভালো করে তোমায় বলি এখানে কেন এগুলো সব হয়ে গেল, তো খেয়াল করো। সেটা হচ্ছে যে তুমি এই যে এই আইডেন্টিটি এলিমেন্টের সবার সাথে কমিউট করে বলে সিটি1 যখন তুমি নিচ্ছ, সিটি1 মানে হচ্ছে সিটি1 ইন্টু আর সিটি1 আর সিটি1 ইনভার্স তারা তোমার আইডেন্টিটি এলিমেন্ট দেবে, তার মানে উত্তরটা বেরোবে। বা সিটি2 মানে হচ্ছে সিটি2 ইন্টু বা সিটি2 আর সিটি2 ইনভার্স মিলে দিয়ে দেবে করে তোমার সেই আইডেন্টিটি এলিমেন্টই পাবে। সিমিলারলি দেখো সিগমা ভি মানে হচ্ছে সিগমা ভি ইন্টু এইটা। তাহলে এবারে মানে সিগমা ভি মানে যদি তুমি কমিট করে যদি সবার সাথে সিগমা ভি ইন্টু হয়ে গেল সিগমা ভি প্রাইম সিগমা, সেটা তোমার বেসিক্যালি সিগমা ভি প্রাইম সিগমা ভি আইডেন্টিটি এলিমেন্ট দিকে উত্তরটা হচ্ছে। তার মানে কি যে যদি এই যে এলিমেন্টটা সিমিলারিটি ট্রান্সফরমেশন তুমি করছো সেই এলিমেন্টটা যদি অন্য সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে, তাহলে অটোমেটিক্যালি উত্তরটা হচ্ছে ওই ইটসেলফই বেরোবে। এটা এখানে যেমন দিয়ে করলাম, সেটা সিমেট্রি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে সিগমা এইচ বা আইও এক্স্যাক্টলি একই স্ট্যাটাস। মানে সিগমা এইচ আর আই তারা সবসময় সেপারেট ক্লাসে বিলং করবে এবং তারা সেই ক্লাসের অর্ডার হবে 1। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দ্য প্রিন্সিপাল আছে সিএন and its inverse Cn inverse belong to the same class if a sigma v or a C2 perpendicular to Cn axis is present in the point group. এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটাই তুমি খেয়াল করে দেখো যে সিটি1 আর সিটি1 ইনভার্স অর্থাৎ সিটি2 তার সেম ক্লাসে বিলং করলো। কেন না এই পার্টিকুলার কেসে দেখো তোমার সিগমা ভি আছে অথবা পারপেন্ডিকুলার সিটু যেগুলো আছে বা পারপেন্ডিকুলার সিটু, এখানে পারপেন্ডিকুলার সিটু নিয়ে কথাবার্তা হচ্ছে, তোমার সিগমা ভি আছে বলে। মানে সিএন এবং তার ইনভার্সটা তারা বেসিক্যালি হচ্ছে একই ক্লাসে সবসময় বিলং করে, যেমন সিটি1 আর সিটি1 এর ইনভার্স অর্থাৎ সিটি2 একই ক্লাসে তোমার বিলং করে। আচ্ছা, the symmetry element Sn and its inverse Sn inverse belong to the same class if a sigma v or perpendicular C2 is present in the point group. যেমন সিএন এর ক্ষেত্রে গল্পটা সত্যি, যেমন এসএন এর ক্ষেত্রে চলছে, মানে ওই যে অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি বা ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি তার ক্ষেত্রে কিন্তু একই গল্প সত্যি। আচ্ছা, এবারে অন্য যে অ্যাক্সিস গুলো থাকে, যে আদার অ্যাক্সিস সিএম or সিএম প্রাইম will belong to the same class if the atoms or group of atoms in CM can be moved to corresponding position on CM prime by symmetry operation present in the point group. দেখো এই এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো এই যে পার্টিকুলার কেসে ধরো তোমার এই কতকগুলো মানে এই যে অ্যাক্সিস গুলো, এই যে C2 এটা হচ্ছে C2 প্রাইম, এই যে তুমি নিচ্ছ ধরো। এবারে কথাটা হচ্ছে যে এই যে তোমার এই যে C2 আর C2 প্রাইম তারা একই ক্লাসে বিলং করবে কেন? কারণ এই পার্টিকুলার কেসে দেখো এখানে C4 রোটেশনটা অ্যালাউড। C4 রোটেশন যদি তুমি অ্যালাউ করো তাহলে C2টা C2 প্রাইমে চলে যাচ্ছে এন্ড ভাইস ভার্সা। এইটা তার মানে কি যে এই C2 এর উপরে যে এলিমেন্ট গুলো আছে আর C2 প্রাইমের উপরে যে এলিমেন্ট গুলো আছে একটা থেকে আরেকটা তুমি চলে যেতে পারো কি করে না, জাস্ট বাই সাম অপারেশন হুইচ আর প্রেজেন্ট বাই সাম সিমেট্রি অপারেশন, এন্ড এই সিমেট্রি অপারেশন গুলো কিন্তু ওই গ্রুপে তোমার থাকতে হবে। তুমি 90 ডিগ্রি রোটেট করলে C2টা C2 প্রাইমে চলে গেল, বা এই যে C2 ট্রিপল প্রাইমটা মানে এখানে বলছি দেখো এই যে অ্যাক্সিসটা আর এই যে অ্যাক্সিসটা তার দেখো একটা অপরটা চলে যাবে তুমি যদি 90 ডিগ্রি রোটেট করো। কিন্তু কোনোভাবেই C2টা এই যে C2 ডাবল প্রাইম সেটাই যাবে না, এটা করতে গেলে 45 ডিগ্রি রোটেট করতে হতো, কিন্তু 45 ডিগ্রি রোটেশনটা এই পার্টিকুলার মলিকুলে অ্যালাউড না, ওটা সিমেট্রি অপারেশনই না। তাহলে যেটা ইম্পর্টেন্ট যে এমনি নর্মাল সিএন বা এসএন এর কথা আমি বলে দিয়েছি। এবারে হয় না ধরো বেনজিনের ক্ষেত্রে C6 আছে,
তার সঙ্গে সঙ্গে পারপেন্ডিকুলার C2 যেসব আছে, তো C2 C3 এসব তো আছে, তাহলে সেইগুলো আর কি, সেইগুলো একই ক্লাসে বিলং করবে কিনা সেটা বোঝার রাস্তাটা হচ্ছে যে তোমাকে জাস্ট ওই যে করসপন্ডিং অ্যাক্সিসটা তুমি কনসিডার করছো, সেই অ্যাক্সিসে যা এলিমেন্ট আছে, হ্যাঁ, যে অ্যাটম আছে আর কি, তুমি আরেকটা অ্যাক্সিস ধরো CM প্রাইম আর কি, সেখানেও ওই একই এলিমেন্ট থাকতে হবে। অর্থাৎ তোমার একটা থেকে আরেকটায় তুমি জাস্ট বাই সিমেট্রি অপারেশন মানে দ্যাট প্রেজেন্স ইন দ্য মলিকুল, সেই সিমেট্রি অপারেশন দিয়ে যদি একটা থেকে আরেকটা চলে যেতে পারো, তাহলে তারা হচ্ছে সেম ক্লাসে বিলং করে। ঠিক আছে? বুঝতে পারলে এটা? যে এই যে C2 টা এবং C2 প্রাইমটা এক ক্লাসে বিলং করবে। আবার এই যে এখানে C2 ট্রিপল প্রাইম আর এই যে C2 ডাবল প্রাইম বলে কি, তারা এক ক্লাসে বিলং করবে। কিন্তু C2 আর C2 ডাবল প্রাইম তারা কিন্তু এক ক্লাসে নয়। কারণ C2 এবং C2 ডাবল প্রাইম মানে এই অ্যাক্সিস কে যেতে গেলে তোমার যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে এই যে তোমাকে এখানে 45 ডিগ্রি রোটেশন দিতে হচ্ছে। কিন্তু 45 ডিগ্রি রোটেশন এই পার্টিকুলার মলিকুলে থাকতেই পারে না। ওটা তো সিমেট্রি অপারেশন হতে হবে। সিমেট্রি অপারেশন কিন্তু 90 ডিগ্রি করলে এটা হচ্ছে সিমেট্রি অপারেশন। তাহলে তুমি 90 ডিগ্রি ঘোরালে তাহলে C2 প্রাইমে যাবে, বা C2 ট্রিপল প্রাইমটা C2 ডাবল প্রাইমে যাবে। এটা কখনোই কিন্তু C2 ডাবল প্রাইমে যাবে না। অর্থাৎ C2 ডাবল প্রাইম তারা একে অপরের কনজুগেট নয়। C2 প্রাইমটা একে অপরের কনজুগেট, বা সরি, C2 আর C2 প্রাইমটা তারা একটা ক্লাস তৈরি করলো, কিন্তু C2 আর C2 ডাবল প্রাইম তারা কিন্তু এক ক্লাস তৈরি করবে না। তাই এক্ষেত্রে C2 প্রাইম একটা ক্লাসে বিলং করে, C2 ডাবল প্রাইম C2 ট্রিপল প্রাইম সে অন্য ক্লাসে বিলং করে। আর two symmetric planes sigma b and sigma v prime will belong to the same class if atoms or groups present in sigma v can be moved to corresponding position of sigma v prime by some symmetry operation present in the point group। ওই আগের মতোই তোমার ধরো এই পার্টিকুলার যে কেসটাতে, আচ্ছা এটা পরে বলছি। ধরো তোমার যেটা কথা হচ্ছে যে তোমাকে যেটা করতে হবে যে সিগমা বি এবং সিগমা ভি প্রাইম তারা এক ক্লাসে বিলং করবে তখনই যখন সিগমা ভি এর উপরে যে সমস্ত অ্যাটম আছে, হ্যাঁ, আর সিগমা ভি প্রাইমের উপরে যেসব অ্যাটমগুলো আছে সেগুলো আইডেন্টিক্যাল। অর্থাৎ সিগমা ভি তার উপর যে অ্যাটমগুলো আছে তার উপরে যদি তুমি একটা সিমেট্রি অপারেশন কাজ করো, যে সিমেট্রি অপারেশনটা পয়েন্ট গ্রুপে বিলং করে, তাহলে তুমি বেসিক্যালি সিগমা ভি থেকে সিগমা ভি প্রাইমে চলে যেতে পারছো। ঠিক আছে? সেটা করতে পারলে তাহলে সিগমা ভি এবং সিগমা ভি প্রাইম তারা আসলে একই ক্লাসে বিলং করবে। আচ্ছা আচ্ছা, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল এই C2B পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে চারটে সিমেট্রি অপারেশন হচ্ছে ই, C2, সিগমা এক্সজেড আর সিগমা ওয়াইজেড। সিগমা এক্সজেডটাকে তুমি যেটা ভাবো যে তুমি যদি মানে মানে এই যে খাতার প্লেনটা বা বোর্ডের প্লেনটা কিন্তু সিগমা এক্সজেড হয়, ভার্টিক্যাল প্লেনটা সিগমা ওয়াইজেড বললে। এরা কিন্তু চারজনে কিন্তু ডিফারেন্ট ক্লাসে বিলং করে। ই, C2, সিগমা এক্সজেড, সিগমা ওয়াইজেড এরা কিন্তু একদমই সেপারেট ক্লাসে বিলং করে। ঠিক আছে? মানে ই একটা আলাদা ক্লাস, C2 একটা আলাদা ক্লাস, সিগমা এক্স জেড আর সিগমা ওয়াই তারা সেম ক্লাস হবে না। কারণ সিগমা এক্স জেডটা হচ্ছে তোমার মানে বোর্ডের প্লেন যেখানে তোমার 3টে অ্যাটম আছে, আর সিগমা ওয়াই জেডটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনটা যেখানে তোমার একটা অ্যাটম আছে। তুমি কোনোভাবেই রোটেট করে হচ্ছে ওই জায়গায় পৌঁছাতে পারবে না, সেই জন্য তারা সেপারেট ক্লাসে বিলং করে। তাহলে এক্ষেত্রে তোমার চারটে আলাদা ওয়ান ডাইমেনশনাল ক্লাস হবে। আবার C3V পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে ওই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মতো ই, C3 1, C3 2, সিগমা পি, সিগমা পি প্রাইম, সিগমা পি ডাবল প্রাইম, সেক্ষেত্রে তোমার 3টে ক্লাস পাবে। ই একটা ইটসেলফ ক্লাস, C3 1 C3 2 মিলে একটা ক্লাস, সিগমা পি, সিগমা পি প্রাইম আর সিগমা পি ডাবল প্রাইম সেটা হচ্ছে আরেকটা ক্লাস। আর টেট্রাহেড্রাল সেটা একটুখানি কঠিন, হ্যাঁ। টেট্রাহেড্রালের ক্ষেত্রে তুমি জাস্ট দেখবে ধরো CCl4 CH4 এরকম টাইপের, হোয়াট আর দ্য ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশনস প্রেজেন্ট। এর ক্ষেত্রে কতগুলো ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন প্রেজেন্ট থাকে তোমাকে দেখতে হবে। তারা কি একটা গ্রুপ তৈরি করে সেটা তোমার দেখতে হবে, সেখান থেকে কি ইম্পর্টেন্ট মানে কতগুলো পসিবল ক্লাস হতে পারে দেখতে হবে। এটা করতে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু জাস্ট বইয়ে ইনফরমেশন হিসেবে দিয়ে দেওয়া থাকে, তুমি জাস্ট দেখে নিতে পারবে। ঠিক আছে? মানে মানে বাকি সমস্ত মলিকুলের ক্ষেত্রে বা পরবর্তীকালে দেখবে পয়েন্ট গ্রুপ বলে একটা বাজে, পয়েন্ট গ্রুপে যত রকমের পয়েন্ট গ্রুপ হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো ক্লাস তৈরি হতে পারে এবং সেগুলো কি কি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ পরবর্তীকালে তোমার টোটাল ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন বলে একটা ব্যাপার আছে, সেই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন পেতে গেলে সেটা সংখ্যাটা হচ্ছে নাম্বার অফ ক্লাসের সঙ্গে সমান, এবং ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন গুলোই কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যেটাই তোমার আলটিমেটলি সমস্ত প্রপার্টিগুলোকে ঠিক করে দেবে, প্রপার্টিগুলোকে ডিটারমাইন করবে। ঠিক আছে? তো দেখো এই যতটুকু বললাম এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা প্রথমে বলে নাও। তাহলে আমরা এখন পর্যন্ত যেটা আলোচনা করলাম, এই প্রথমে ক্লাস, কনজুগেট এলিমেন্টস, হ্যাঁ, বা সিমিলারিটি ট্রান্সফরমেশন তার বিভিন্ন থিওরেমস গুলো, আর কোন একটা পার্টিকুলার গ্রুপ থেকে কি করে ক্লাসগুলোকে বের করা যায়, আর তোমার পয়েন্ট গ্রুপের রেসপেক্টে তোমার ক্লাস বের করার আরো অনেক সহজ রাস্তা আছে।
এই 5 টা রুল তোমায় বলেছি। একটা হচ্ছে তোমার ই, সিগমা এইচ, আই তারা ডিফারেন্ট ক্লাসে বিলং করবে। তারা মানে সব ওয়ান ডাইমেনশনাল আলাদা, আলাদা করে ক্লাস তৈরি করবে। এটা ১ নম্বর। ২ হলো সিএন আর মানে সিএন অ্যাক্সিস গুলো আরকি। হ্যাঁ, তারা তোমার বেসিক্যালি একটা ক্লাসে বিলং করবে যদি তোমার এক্ষেত্রে সিগমা ভি বা পারপেন্ডিকুলার সিটিউস থাকে। এসএন গুলোও ঠিক একই রকম একটা ক্লাসে বিলং করবে যদি তোমার এখানে ওই একই রকমভাবে তোমার সিগমা ভি বা পারপেন্ডিকুলার সিটিউস থাকে এটা। আর অন্যান্য যে তোমার অ্যাক্সিস অফ সিমেট্রি গুলো, হ্যাঁ, ধরো সিএম আর সিএম প্রাইম এক ক্লাসে বিলং করবে যদি যদি সিএমটা সিএম প্রাইমে তুমি নিয়ে চলে যেতে পারো বাই সাম সিমেট্রি অপারেশন প্রেজেন্ট ইন দ্য পয়েন্ট গ্রুপ এটা। আর ফাইনালি সিগমা ভি বা সিগমা ভি প্রাইম ধরো এরা তোমার একই ক্লাসে বিলং করবে যদি তোমার ওই রকম মানে সরি যদি তোমার ওই জাস্ট বাই ইউজিং সাম সিমেট্রি অপারেশন সিগমা ভি থেকে সিগমা ভি প্রাইমে তুমি চলে যেতে পারো। এবারে তোমার জাস্ট সি টু ভি পয়েন্ট গ্রুপ বলে একটা পয়েন্ট গ্রুপ আছে, সেক্ষেত্রে যে তোমার অ্যাকচুয়ালি 4টে ওয়ান ডাইমেনশনাল ক্লাস হয়। এবার সি থ্রি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে ই একটা ক্লাসে বিলং করবে, সিটি ওয়ান সিটি টু একটা আলাদা ক্লাসে বিলং করবে, সিগমা ভি প্রাইম আর সিগমা ভি ডবল প্রাইম তারা হচ্ছে আর একটা ক্লাসে বিলং করবে। আর এই ক্ষেত্রে তোমার ওই 3টে পসিবল ক্লাস হবে, একটা ওয়ান ডাইমেনশন, একটা টু ডাইমেনশন, একটা থ্রি ডাইমেনশন, যেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেমন করে দেখলে সেইটা। ঠিক আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, এবারে আমরা চলে আসছি, মানে আমি আস্তে আস্তে পয়েন্ট গ্রুপের দিকে ঢুকবো। হুম, তার আগে এই সিমেট্রি অপারেশনস গুলো নিয়ে একটু কথাবার্তা বলা, সিমেট্রি অপারেশন, সিমেট্রি এলিমেন্টস এইগুলোকে নিয়ে জাস্ট একটু কথাবার্তা, হালকা করে কথাবার্তা আমি বলে নেবো আর কি। ঠিক আছে, এগুলো তোমরা সব জানো। জানো মানে হচ্ছে তুমি অর্গানিক কেমিস্ট্রি বিএসসি ফার্স্ট ইয়ার থেকে পড়ছো, যেগুলো আপনি আলোচনা হবে সেগুলো তুমি সবাই জানা আছে, তবু একটু কমপ্লিটনেসের জন্য জিনিসটাকে বলে দেওয়া। আচ্ছা, সিমেট্রি অপারেশনস আর দ্য সিম্পল অপারেশন সাচ অ্যাজ রোটেশন, রিফ্লেকশন, ইনভার্সন, rotation followed by reflection etc., which when performed on a molecule give rise to an indistinguishable configuration of the same molecule. সিমেট্রি অপারেশনটা হচ্ছে এই কাজটা, রোটেশন নেওয়াটা, রিফ্লেকশন নেওয়াটা, ইনভার্সন নেওয়াটা বা রোটেশন ফলোড বাই রিফ্লেকশন এসএন এর জন্য আর কি নেওয়াটা। হ্যাঁ, সেইটা যদি তুমি এই যে এই পার্টিকুলার অপারেশনগুলো যখন একটা পার্টিকুলার মলিকুলের উপরে করবে তুমি আলটিমেট একটা ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন ফিরে পাবে আর কি। ঠিক আছে, তাহলে এই যে তোমার এই রোটেশন বা রিফ্লেকশন বা ইনভার্সন বা রোটেশন ফলোড বাই রিফ্লেকশন এইগুলিকে বলা হবে তোমার সিমেট্রি অপারেশন। যেমন ধরো এই ওয়াটার মলিকুল তুমি কনসিডার করেছো, এটাকে লেবেল করা হয়েছে, অক্সিজেন আছে এখানে H1 এখানে H2, তুমি 180 রোটেশন অ্যাবাউট C2 অ্যাক্সিস তুমি করলে, C2 অ্যাক্সিস অ্যাবাউট 180 রোটেশন করলে, এই যে কাজটাকে করলে করে কি হলো দেখো তুমি এই কনফিগারেশনটা পেলে, মানে H1টা এখানে চলে গেল, H2টা এখানে চলে গেল। তুমি একই রকমের রিফ্লেকশন দিলে, এই যে একটা রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই জেড প্লেন তুমি ধরো নিয়েছো, ভার্টিক্যাল প্লেনটাকে ওয়াই জেড ধরছো, তাহলে H1টা H2তে গেল, H2তে H1 এ চলে এলো এটা। আবার তুমি ধরো রিফ্লেকশন অ্যাবাউট দ্য এক্স জেড প্লেন নিলে, মানে অর্থাৎ বোর্ডের প্লেন যেটা সেটা অ্যাবাউট রিফ্লেকশন নিলে কি হলো, যে যেখানে ছিল সেটাই রয়ে গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই যে রিফ্লেকশন নেওয়াটা অ্যাবাউট দ্য এক্স জেড প্লেন, রিফ্লেকশন নেওয়াটা অ্যাবাউট দ্য ওয়াই জেড প্লেন, 180 রোটেশন অ্যাবাউট দ্য C2 অ্যাক্সিস, এই যে অপারেশন গুলো সেগুলিকেই বলা হবে তোমার সিমেট্রি অপারেশন। আচ্ছা, আচ্ছা, এবারে তুমি দেখবে অর্গানিকে না সিমেট্রি অপারেশন নিয়ে লোকে কম মাথা ঘামায়, মূলত মাথা ঘামায় সিমেট্রি এলিমেন্টস নিয়ে। কিন্তু আমাদের গ্রুপ থিওরি এন্ড সিমেট্রি কনটেক্সটে এই সিমেট্রি অপারেশন এবং সিমেট্রি এলিমেন্টের মধ্যে ডিস্টিংক্ট ডিফারেন্স আছে, এবং আমাদের যেগুলো ইম্পর্টেন্ট আমাদের সেটা হচ্ছে তোমার সিমেট্রি অপারেশন, নট দ্য সিমেট্রি এলিমেন্ট। অর্গানিকে কিন্তু সিমেট্রি এলিমেন্টসটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। সিমেট্রি এলিমেন্টসটা কি? এটি দ্য জিওমেট্রিক্যাল এন্টিটি সাচ অ্যাজ এ লাইন বা অ্যাক্সিস, এ প্লেন or a point with respect to which one or more symmetry operations may be carried out. তাহলে ওই যে অ্যাক্সিসটা বা প্লেনটা বা পয়েন্টটা যার অ্যাবাউট ইনভার্সন করা হচ্ছে আর কি, তাহলে এইগুলো হচ্ছে তোমার সিমেট্রি এলিমেন্ট। কটা অ্যাক্সিস আছে, কটা রকম প্লেন আছে, কটা এরকম পয়েন্ট আছে, এইগুলো
বা তুমি যদি অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি নিয়ে কথা বলো, সেখানে তোমার রোটেশন অপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিফ্লেকশন অপারেশন তোমাকে করতে হবে। মানে রোটেশন ফলোড বাই রিফ্লেকশন তোমাকে করতে হবে আরকি এইটা। হ্যাঁ? এবারে সেইখানে তোমার ওই যেটা ওই রোটেশন রিফ্লেকশন দুটোকে কম্বাইন করে একটা এলিমেন্টের কথা বলা হয়, সেটা হচ্ছে এসএন বলা হচ্ছে আরকি। হ্যাঁ? তা এইগুলো হচ্ছে তোমার সিমেট্রি এলিমেন্ট। তার মানে দেখো তাহলে যে পয়েন্টটা বা প্লেনটা বা লাইনটা যার অ্যাবাউট এ সিমেট্রি অপারেশন গুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে সিমেট্রি এলিমেন্ট। আচ্ছা, সিমেট্রি অপারেশনস আর সিমেট্রি এলিমেন্টস আর ইন্টার রিলেটেড তুমি বুঝতেই পারছো যে সিমেট্রি এলিমেন্টস তারাই হবে, হ্যাঁ, যার অ্যাবাউট এ তুমি সিমেট্রি অপারেশন গুলোকে করতে পারো বা সিমেট্রি অপারেশন যার যে পয়েন্টের অ্যাবাউট এ করো সেগুলি বেসিক্যালি সিমেট্রি এলিমেন্ট। To construct or define a group, it is the symmetry operation that actually play the role. Symmetry elements তোমার গ্রুপের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সিমেট্রি অপারেশনস গুলো, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি বলে দিই। আচ্ছা, এবারে এই যে সিমেট্রি অপারেশনস গুলো তার মধ্যে প্রথম যেটা হচ্ছে ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশনস, এইটা পেতে গেলে আর সরি সেটা আসছি আইডেন্টিটি এলিমেন্ট তবে আমি ডিফাইন করতে পারবো। একটা ইনডিস্টিংগুইশেবল এলিমেন্ট বলতে আমি কি বুঝি, কারণ সিমেট্রি অপারেশনস গুলো যখন কাজ করা হবে তোমার দিনের শেষে রোটেশন বা রিফ্লেকশন বা ইনভার্সন বা রোটেশন ফলোড বাই রিফ্লেকশন করে নেওয়ার পরে তোমাকে অ্যাকচুয়ালি একটা ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশনে ফিরে যেতে হবে। তাহলে ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন কিরকম না, দেয়ার আর দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট which cannot be distinguished from one another, মানে মানে তোমার মানে these are the special arrangements which cannot be distinguished from one another। এটা একটা স্পেসে একটা অ্যারেঞ্জমেন্ট যেটাকে একটা থেকে আরেকটা তুমি কোনো রকম ভাবে আলাদা করতে পারবে না। যেমন ধরো এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে, এই যে আমি 1 2 টা বোঝার সুবিধার জন্য লেবেল করে রেখেছি। লেবেল যদি না করা থাকতো তাহলে আগেরটা এবং পরের গুলো তাদের মধ্যে অ্যাকচুয়ালি কোথাও কোনো তফাৎ নেই। The two indistinguishable configurations are alike in all respects, but we not but are not exactly identical. They are alike but identical নয়, and it is impossible to predict if any change has been carried out or not। এবং তুমি মানে ব্যাপারটা এরকম করে ভাবো যে ধরো তোমার কাছে একটা পার্টিকুলার সাবস্টেন্স আছে বা কোনো একটা মলিকুল আছে, মলিকুলার মডেল আছে। এবার তুমি কি করলে, তুমি তোমার সামনে সব স্টুডেন্টরা আছে বা সামনে যে সমস্ত বন্ধুরা আছে তারা কিন্তু চোখ বন্ধ করতে বললে, তারা চোখ বন্ধ করলো। এবারে তুমি সেই সময়ে যখন চোখ বন্ধ আছে সেই সময়ের মধ্যে তুমি কি করছো না, একটা ওর উপরে একটা সিমেট্রি অপারেশন কাজ করিয়ে দিচ্ছ। করার পরে তুমি চোখ খুলতে বললে। চোখ খোলার পরে তোমার সামনে যারা আছে তাদের পক্ষে বলা সম্ভব নয় যে আদৌ তার উপরে কোনো কিছু কাজ হয়েছে কি হয়নি। অথচ তুমি কিন্তু কাজ করিয়েছো। তুমি ওয়াটার মলিকুলকে ধরো এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসের অ্যাবাউট তুমি 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছো। চোখ বন্ধ থাকলে ওটাকে ঘোরালাম বা কি ঘোরালাম না তা সেটাকে তুমি আলাদা করতে পারবে না, কারণ আলটিমেটলি দিনের শেষে ফাইনাল যে স্ট্রাকচারটা সেটা আগের স্ট্রাকচারের সাথে ইনডিস্টিংগুইশেবল। ঠিক আছে? সেখানে ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশনটা তোমার ভালো করে বুঝতে হবে। আর এবারে চলে আসছি যে সিমেট্রি অপারেশনস গুলো আছে আরকি সেইগুলো। তাহলে প্রথম যে সিমেট্রি অপারেশন সেটা আইডেন্টিটি অপারেশন ই। দেখো অর্গানিক স্টিরিওকেমিস্ট্রিতে এই আইডেন্টিটি এলিমেন্ট ই তার অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব ছিল না। মানে ওটা ইটাকে নিয়ে কেউ মাথা ঘামায় না, অন্যগুলোকে নিয়ে মাথা ঘামায়। কিন্তু এক্ষেত্রে অ্যাকচুয়ালি গ্রুপ তৈরি করতে গেলে যেহেতু প্রত্যেকটা গ্রুপ আইডেন্টিটি এলিমেন্ট থাকতেই হবে, সেখানে এখানে ইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা আইডেন্টিটি এলিমেন্ট মানে তুমি কিছুই করছো না বা ইন আদার ওয়ে তুমি যাই করো না কেন দিনের শেষে কিন্তু তুমি একই জায়গায় এসে পৌঁছাবে। যেমন ধরো 360 ডিগ্রি রোটেশন করলে অ্যাবাউট দ্য মেজর অ্যাক্সিস। ধরো তুমি ইনভার্সন করলে অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট টোয়াইস, দুবার ইনভার্সন করলে। আচ্ছা, রিফ্লেকশন অ্যাবাউট এ প্লেন সেটা তুমি ধরো দুবার করলে, হ্যাঁ? তাহলে তুমি দেখো আইডেন্টিটি এলিমেন্টে এসে পৌঁছাতে পারছো। তা 360 ডিগ্রি রোটেশন করছো আরকি, হ্যাঁ? তুমি ধরো মানে 360 ডিগ্রি রোটেশন বা ধরো একটা C3 অ্যাক্সিস আছে বা C2 আছে। C2 আছে মানে 180 ডিগ্রি করে দুবার করা। বা C3 আছে মানে কত 120 ডিগ্রি করে তোমার ৩ বার করা। যাকে তাহলে টোটাল 360 ডিগ্রি রোটেট করার পরে, হ্যাঁ? তুমি দেখবে একই জায়গায় এসে তুমি ঠেকছো। একটা পার্টিকুলার পয়েন্টের উপরে দুবার ইনভার্সন করার পর একই জায়গায় এসে পৌঁছাচ্ছে। একটা প্লেনের রেসপেক্টে দুবার রিফ্লেকশন করার পর একই জায়গায় এসে পৌঁছাচ্ছ। তার মানে এইগুলো সবই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তো আইডেন্টিটি এলিমেন্ট মানে তুমি অনেক কিছু করছো, করার পরে কিন্তু যেখানে মানে যেটা অ্যাকচুয়ালি মানে যা ছিল অ্যাকচুয়ালি তুমি সেই জায়গাতেই এসে পৌঁছালে আরকি। ঠিক আছে? তাহলে এভরি মলিকুল মাস্ট হ্যাভ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। প্রত্যেকটা মলিকুলে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। The identity element has no physical significance, but it has a deep mathematical significance. Without the identity element, we cannot construct a symmetric group or point group.
অর্গানিকে আইডেন্টিটি এলিমেন্টে কোনো মানে নিয়ে অত মাথা ঘামানো নাই। কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রিতে বা গ্রুপ থিওরিতে তোমাকে কিন্তু আইডেন্টিটি এলিমেন্টটাকে বলতেই হবে। কারণ অ্যাকচুয়ালি গ্রুপ তৈরি করতে গেলে গ্রুপের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট তোমার থাকতেই হবে। দিস ইজ ইম্পোর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি মানে when a reflection is carried out about an imaginary plane passing through the center of mass of the molecule and we get an indistinguishable configuration, then we say that the molecule has a plane of symmetry. This plane is represented as sigma plane. তা দেখো এই ওয়াটার মলিকুল তুমি এই প্লেনটা কনসিডার করলে সেটাকে ধরে নাও সিগমা ওয়াই জেড, হ্যাঁ, করে তুমি এই ইনডিস্টিংগুইজেবল কনফিগারেশনে ফিরে গেলে। ঠিক আছে? আবার এইটাকে যদি তুমি ধরো এই বোর্ডের প্লেনটাকে তুমি কনসিডার করলে ধরো সিগমা এক্স জেড, তাহলে তোমার এক্স্যাক্টলি যা ছিল তুমি সেই জায়গাতে এসে পৌঁছাতে। তাহলে এরা সব হচ্ছে তোমার সিমেট্রিক প্লেন। আচ্ছা, এবারে কতগুলো ইনফরমেশন যে অল লিনিয়ার মলিকুলস হ্যাভ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস অফ সিমেট্রি। মানে যদি তুমি একটা লিনিয়ার মলিকুল কনসিডার করো তাহলে এই ধরো কার্বন ডাইঅক্সাইড মলিকুল, তুমি এই কার্বন ডাইঅক্সাইড মলিকুলে এই ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে কন্টেন্ট করে ইনফাইনাইট পসিবল প্লেনের কথা তুমি ভাবতে পারো। হ্যাঁ, ইনফাইনাইট পসিবল প্লেনের কথা ভাবলেও তুমি ইনডিস্ট্রিবিউটিভ কনফিগারেশনে তুমি ফিরে যাচ্ছ। এখানে এদের ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস অফ সিমেট্রি থাকে। এটা আচ্ছা, অল প্ল্যানার মলিকুল হ্যাভ দ্য মলিকুলার প্লেন অ্যাজ ওয়ান অফ দ্য প্লেনস অফ সিমেট্রি। যে কোনো প্ল্যানার মলিকুল ধরো বিএফসি, বেনজিন, ওয়াটার মলিকুল ইত্যাদি, হ্যাঁ, এদের ক্ষেত্রে তোমার সবসময় মলিকুলার প্লেনটা সবসময় একটা প্লেন অফ সিমেট্রি রোল প্লে করবে। ঠিক আছে, মলিকুলার প্লেন। এটা আরো অনেক প্লেন অফ সিমেট্রি থাকতে পারে। আর ইফ এ মলিকুল পজেস মিরর প্লেন ইট উইল বি বাইসেক্টেড বাই দ্যাট প্লেন। হ্যাঁ, মিরর প্লেন যদি থাকে তাহলে সেটা তোমার বাইসেক্টেড হবে, এটা বোঝাই যাচ্ছে আর কি। ইফ দ্য অপারেশন অফ রিফ্লেকশন এক্সিস্ট ফর এনি পয়েন্ট অ্যাট এ ডিস্টেন্স আর along the normal of the plane, there exists an equivalent point at a distance minus r along the normal of the plane. মানে ধরো তুমি একটা সিমেট্রি অপারেশন কাজ করছো এই প্লেনের রেসপেক্টে। ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে তোমার এই এর রেসপেক্টে রিফ্লেকশন নিচ্ছ তো, তার মানে কি H1 পয়েন্টে H2 তে যাবে, H2 পয়েন্টে H1 এ আসবে। ঠিক আছে? এটা তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে এই রিফ্লেকশন নেওয়ার পরে কিন্তু তোমার দেখো এইখানে এই মানে মাইনাস আর প্লাস আর যে পয়েন্টটা থাকবে মাইনাস আর থেকে এক্স্যাক্টলি একই পয়েন্ট তোমাকে থাকতে হবে। আচ্ছা, পারফর্মিং টু successive reflections about the same plane give the original configuration অর্থাৎ sigma square equal to E হয়। ওই যে sigma v square সমান E, sigma v prime square equal সমান E, sigma v double prime square equal to E and so on, এটা হবে। আচ্ছা, এবারে a symmetry plane about the perpendicular to principal axis, principal symmetry axis of the molecule is called the horizontal plane and represented by sigma E. The horizontal plane হচ্ছে তোমার সকল যে তুমি প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রিতে তুমি দেখলে সিএন অ্যাক্সিস, তার সঙ্গে পারপেন্ডিকুলার যে প্লেনটা সেটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, তাকে তুমি সিগমা এইচ বলছো। এটা যেমন ধরো তোমার কার্বন ডাইঅক্সাইড মলিকুল, এইখানে এই সি ইনফিনিটি অ্যাক্সিস আছে, সি ইনফিনিটি অ্যাক্সিস, কারণ যে কোনো আরবিট্রারি অ্যাঙ্গেলে ঘোরালেই কোনো একটা লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে তুমি ইনডিস্ট্রিবিউটিভ কনফিগারেশনে ফিরে গেছে, সি ইনফিনিটি অ্যাক্সিস আছে। তার সঙ্গে পারপেন্ডিকুলার যেটা একটা প্লেন দেখো যে বেসিক্যালি কার্বন ভেতর দিকে আছে এবং এই ও সি ওকে বাইসেক্ট করছে, এটা তোমার সিগমা এইচ। ঠিক একই রকম করে দেখো বিএফ3 মলিকুলের ক্ষেত্রে একটা প্লেন আছে, এইটা হচ্ছে সি3 অ্যাক্সিস, তার পারপেন্ডিকুলার যেটা, অর্থাৎ যেটা বিএফ3 যে প্লেনটা সেটা হচ্ছে সিগমা এইচ। বেনজিনের ক্ষেত্রে একটা সি6 আছে, যেটা তোমার কি হচ্ছে খাতা যদি প্লেনে থাকে প্লেন থেকে মানে দূরের দিকে আর কাছের দিকে করে সিক্স তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, বাট তার বেনজিনের যে অ্যাকচুয়াল প্লেনটা সেটা হয়ে যাচ্ছে সিগমা সি6 যে প্রিন্সিপাল তার একটা পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে সিগমা এইচ। আচ্ছা, দেয়ার আর টু আদার সিমেট্রি প্লেন, একটা বলে সিগমা ভি, একটা হচ্ছে সিগমা ডি। সিগমা ভি কি করে, সে প্রিন্সিপাল অ্যাক্সিসকে কন্টেন্ট করবে, সিগমা ডিও প্রিন্সিপাল অ্যাক্সিসকে কন্টেন্ট করবে। সিগমা ভি ম্যাক্সিমাম সময় থাকে, সিগমা ডি সব সময় থাকে না। সিগমা ডিটা কি করে না, দুটো সিগমা ভি প্লেনকে জাস্ট বাইসেক্ট করবে। হ্যাঁ, মানে যে মানে সিগমা ভি এর ক্ষেত্রে বেশি অ্যাটম থাকবে, সিগমা ডি এর ক্ষেত্রে হচ্ছে তোমার কম নাম্বার অফ অ্যাটমস থাকবে। হ্যাঁ, ধরো বেনজিনের ক্ষেত্রে যদি তুমি এই ধরো এই যে ভার্টেক্স গুলো আছে, এই যে এখানে তোমার করেছি, ধরো এই যে তোমার এই যে যেখানে এই যে মাঝখানে তো মানে ইনভার্সন সেন্টার, এই যে মানে হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন আছে,
সেইটা মিলে যে প্লেনটা তুমি করছো সেটা হচ্ছে সিগমা ভি। বা ঠিক মানে এটা বেসিক্যালি ২, ৪, ১, ৬, ৩, ৫ এটা তোমার করসপন্ডিং সিগমা ভি এবং এর মাঝে অর্থাৎ দুটো অপোজিট যে সাইড তার পারপেন্ডিকুলার বাইসেক্টর এইটা দিয়েও তোমার অ্যাকচুয়ালি একটা যায় তোমার প্লেন যায় সেটা হবে সিগমা ডি। তাহলে সিগমা ডিটা হচ্ছে দুটো সিগমা ভি কে হচ্ছে বাইসেক্ট করবে। তাহলে প্লেন অফ সিমেট্রি ৩ রকমের সিগমা এইচ, সিগমা ভি, সিগমা ডি। সিগমা এইচটা হচ্ছে একদম যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস তার পারপেন্ডিকুলার। আর সিগমা ভি হচ্ছে তোমার ওই পারপেন্ডিকুলার প্রিন্সিপাল অ্যাক্সিসটা কন্টেইন করবে কিন্তু বেশি নাম্বার অফ অ্যাটমস থাকবে। সিগমা ডিটা হচ্ছে ওই প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে কন্টেইন করবে কিন্তু কম নাম্বার অফ অ্যাটমস থাকবে। আর দুটো সিগমা ভির মাঝখান দিয়ে হচ্ছে তোমার সিগমা ডিটা যায়। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে প্লেন অফ সিমেট্রি রিলেটেড জায়গাটা পরিষ্কার তো? আর এবার ইনভার্সন সেন্টার বা সেন্টার অফ সিমেট্রি। তাহলে ইফ দ্য কোঅর্ডিনেট অফ অ্যান অ্যাটম in a molecule is xyz and there exists an identical atom at minus x minus y minus z, then we say that the molecule has center of symmetry and 0 0 0 point is the center of symmetry or the inversion point. মানে কথাটা হচ্ছে যে তুমি ধরো এই 0 0 0 পয়েন্টটা হচ্ছে একটা ইনভার্সন পয়েন্ট হবে তখনই যখন যে 3 ডাইমেনশনে এক্স ওয়াই জেড কোন একটা পার্টিকুলার কোঅর্ডিনেট সেইখানে যে অ্যাটম আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তোমার আইডেন্টিক্যাল একটা অ্যাটম থাকে তাহলে তুমি বলবে যে হ্যাঁ এর একটা ইনভার্সন সিমেট্রি আছে। যেমন ধরো বেনজিনের ক্ষেত্রে এই মাঝখানটা হচ্ছে ইনভার্সন সেন্টার কারণ এক্স ওয়াই জেড একটা হাইড্রোজেন অ্যাটম আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এক্স্যাক্টলি তোমার একই হাইড্রোজেন অ্যাটম থাকবে। বা SF6 এর ক্ষেত্রে একটা ইনভার্সন সেন্টার আছে কারণ এই ইনভার্সন সেন্টার মানে এটা কোঅর্ডিনেটটা 0 0 0 ধরো এবারে তোমার এই এফটা যদি এক্স ওয়াই জেড পয়েন্টে থাকে তাহলে এই এফটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড পয়েন্টে আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড মলিকিউল তার তোমার ইনভার্সন পয়েন্ট আছে। এবার আই স্কোয়ার দুবার যদি করো ইনভার্সন অপারেশনটা যদি তুমি দুবার করো তাহলে আইডেন্টিটি এলিমেন্ট তুমি পৌঁছে যেতে পারছো আর কি। ঠিক আছে? আর যে মলিকুলের ক্ষেত্রে ইনভার্সন সেন্টার আছে তাকে বলে সেন্ট্রোসিমেট্রিক মলিকুল। এটা খুব ইম্পর্টেন্ট। সেন্ট্রোসিমেট্রিক মলিকুল সেটা স্পেকট্রোস্কোপিতে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল বলতে গিয়ে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাই যাদের ইনভার্সন সেন্টার আছে তারা হচ্ছে তোমার বেসিক্যালি যে সমস্ত মলিকুলের ইনভার্সন সেন্টার আছে তাদের সেন্ট্রোসিমেট্রিক মলিকুল। আচ্ছা, এবারে চলে এসো প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি। আর এ প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি is defined as the imaginary axis about which the molecule is rotated by an angle theta হচ্ছে 360 ডিগ্রি বাই n such that it gives an indistinguishable configuration. তাহলে এবার এই অ্যাক্সিসটা করে CN অ্যাক্সিস যেখানে n টা হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা। যেমন ধরো ওয়াটার মলিকুলের ক্ষেত্রে তুমি 180 ডিগ্রি রোটেট করলে ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন ফিরে পাচ্ছ। তার মানে এর 360 ডিভাইডেড বাই হচ্ছে থিটা অর্থাৎ মানে 180 ডিগ্রি অর্থাৎ তোমার 2 অর্থাৎ এর তোমার C2 অ্যাক্সিস আছে। তুমি ধরো কোন একটা টেট্রাহেড্রাল মলিকুল কনসিডার করছো, সরি এখানে অ্যামোনিয়া মলিকুল কনসিডার করছো। এই যে নাইট্রোজেনকে কনভার্ট করে একটা অ্যাক্সিস তুমি কনসিডার করলে যেটা 120 ডিগ্রি রোটেশন করলে তুমি ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন ফিরে গেলে তার মানে এক্ষেত্রে তোমার C3 অ্যাক্সিস থাকছে, এই অ্যাক্সিস থেকে C3 অ্যাক্সিস সেখানে থিটা হচ্ছে 360 বাই 120 করে তুমি C3 থিটা পাচ্ছ। হলো। আচ্ছা, এবারে যদি একটা CN থাকে তাহলে না সিমেট্রি অপারেশন ধরলে এই CN1 CN2 থেকে CNN এতগুলো ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশনস কিন্তু থাকবে। মানে ধরো আমি যদি বলি যে বেনজিন হচ্ছে C3 আছে তার মানে কি 120 ডিগ্রি রোটেট করাচ্ছ, C3 1 সেটাকে বলে, C3 2 মানে হচ্ছে 240 ডিগ্রি রোটেট করা, C3 মানে হচ্ছে তোমার 360 ডিগ্রি রোটেশন করা, সেটা আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে সমান হয়ে যায়। ঠিক আছে? এটা মাথায় রাখবে। আচ্ছা, হাইয়েস্ট ফোল্ড প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি। তার মানে যতগুলো তুমি প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি পাচ্ছ তার মধ্যে যেটা হাইয়েস্ট ফোল্ড সেটাই হচ্ছে, সেটা অ্যাটম কন্টেন্ট করতে পারে বা নাও পারে, সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। আর এবার যদি দুটো এরকম সিচুয়েশন পেয়ে যাও যে দুজনই হাইয়েস্ট ফোল্ড হচ্ছে, হুম, তখন হচ্ছে যে বেশি অ্যাটম কন্টেন্ট করবে সেটাই হবে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে? সেটা মাথায় রাখ। আচ্ছা, যেমন ধরো ইফ দেয়ার আর টু টাইপস অফ হাইয়েস্ট fold symmetry axis, then the symmetry axis containing highest number of atoms is the principal axis. যেমন ধরো এই যে কার্বন ডাইঅক্সাইড মলিকিউলের ক্ষেত্রে C সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস আর পারপেন্ডিকুলার হচ্ছে C2, তো সাডেনলি হচ্ছে n টা এই 2 এর থেকে ইনফিনিটি চলে গেল, সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস হবে। আচ্ছা, এবারে ধরো এই পার্টিকুলার কেসে মানে বেনজিনের ক্ষেত্রে C2 আছে বা C6 আছে, C6 হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস হবে। ঠিক আছে? এটা। আচ্ছা, এবারে তোমার ধরো এর ক্ষেত্রে তোমার BH3 মলিকিউলের ক্ষেত্রে
বিএফসি মলিকুলের ক্ষেত্রে এই যে এই বোরনকে কেন্দ্র করে জাস্ট মানে একটা অ্যাক্সিস, সেটা হচ্ছে মানে 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 ফুঁড়ে বেরিয়ে গেল আর কি। সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস হবে, কারণ এই পার্টিকুলার ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার C2, কিন্তু বাকি যদি তুমি কনসিডার করো সেগুলো সব হচ্ছে তোমার C2। তাহলে প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি এবং তার মধ্যে প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা সেটা হচ্ছে আমি এখানে বলে দিই। আর লাস্ট হচ্ছে তোমার ইমপ্রপার বা অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। আচ্ছা, ইমপ্রপার বা অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি সেক্ষেত্রে যেটা হবে যে তোমাকে প্রথমে একটা অ্যাক্সিসের রেসপেক্টে তোমাকে রোটেশন নিতে হবে, তারপর সেই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার প্লেনে তোমাকে রিফ্লেকশন নিতে হবে, নিয়ে তোমাকে ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন ফিরে পেতে হবে। When a molecule is rotated about an imaginary axis by an angle 360 degree by n, followed by a reflection about a plane perpendicular to the previous axis, and we get an indistinguishable configuration, then we say that the molecule had an alternative axis of symmetry. This is represented as Sn. তা প্রথমে রোটেশন তারপর রিফ্লেকশন, কিন্তু প্রথমে রিফ্লেকশন পরে রোটেশন নয়, প্রথমে রোটেশন তারপরে হচ্ছে রিফ্লেকশন। এইটা যেমন ধরো এক্ষেত্রে এই BF3 মলিকুল তুমি কনসিডার করছো, তুমি C3 মানে প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর রোটেশন নিলে, C3 নিলে, তাহলে কি হলো? তাহলে তোমার ক্লকওয়াইজ যদি তুমি করো, F1 টা F2 তে চলে গেল, F2 টা F3 তে চলে গেল, F3 টা F1 এ চলে এলো। এইটা বাট এই প্লেনের রেসপেক্টে তুমি রিফ্লেকশন যদি নাও, তুমি এর পারপেন্ডিকুলার প্লেনের রেসপেক্টে রিফ্লেকশন যদি নাও, তার মানে কি এটা যে প্ল্যানার মলিকুল যে তার কিছু পাল্টালো না, এইটা চলে এলো। দেখো তার মানে C3 আর সিগমা H তোমাকে করতে হলো এই দুটোকে একসাথে করা, আর জাস্ট ডিরেক্টলি বলে দেওয়া এটা হচ্ছে ST আছে, সে একই মানে হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম্পল, ভীষণ ভালো এক্সাম্পল, সেটা হচ্ছে তোমার স্ট্যাগার্ড কনফর্মার অফ ইথেন। এই তোমার স্ট্যাগার্ড কনফর্মেশন ইথেন নিয়েছে H1 H2 H3, সেটা হচ্ছে সামনের যে কার্বনটা H1 H2 H3, আর পিছনের কার্বনটা হচ্ছে H4 H5 H6। এবার তুমি একটা C6 নাও, আর C6 নাও, রোটেশন অ্যাবাউট দ্য সিসি বন্ড অফ অ্যান সিসি বন্ড আর কি। মানে তারপর বেসিক্যালি এই যে বন্ডটা তুমি পাচ্ছ না, যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মানে প্লেনে নেই, মানে প্লেন থেকে বাইরে এবং ভেতরে বেরিয়ে গেছে আর কি। সেই বরাবর তুমি যদি একটা 60 ডিগ্রি রোটেশন করাও, উপরে করতে H1 টা এখানে চলে গেল, H2 টা এখানে চলে গেল, H3 টা H1 এ চলে গেল, সেটা একটা হলো। ও সরি, 60 ডিগ্রি করছো, H1 টা হচ্ছে তোমার উপরে রইলো কিন্তু H5 এর পজিশনে চলে এলো, H5 টা নিচে রইলো H2 এর পজিশনে চলে এলো, H2 টা উপরে রইলো H6 এর পজিশনে চলে এলো, H6 টা নিচে রইলো সে H3 এর পজিশনে চলে এলো, এন্ড সো অন, এরকম ভাবে হয়ে যাচ্ছে এটা C6 করলে। আর এবারে তুমি যেটা করো, এই যে তুমি অ্যাক্সিসটা মানে হচ্ছে যে অ্যাক্সিসটা হচ্ছে ওই এই যে বোর্ডের থেকে মানে F এর উপর করছে আর কি, সেই অ্যাক্সিসটা তুমি কনসিডার করেছিল। এবারে তার পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর রিফ্লেকশন নিচ্ছে, তো সিগমা H বরাবর রিফ্লেকশন নেওয়া মানে কি হচ্ছে না, তোমার এই যে মাঝখান বরাবর আর কি, মানে তাতে হচ্ছে মানে উপরেরটা নিচে চলে যাবে, নিচটা উপরে চলে আসবে। তা যদি করো দেখো H1 টা তোমার ভেতরে ঢুকে গেল, এই যে উপরে ছিল সেটা ভেতরে চলে গেল, H4 টা হচ্ছে নিচে ছিল সে উপরে চলে এলো, H5 টা নিচে খেলে উপরে চলে এলো, H6 টা নিচে খেলে উপরে চলে এলো, আর H1 H2 H3 H1 H2 H3 তারা বেশি উপরে ছিল নিচে চলে গেল। তার মানে এই যে দুটো অপারেশন করলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু জাস্ট স্ট্যাগার্ড কনফর্মার ইথেন থেকে সরাসরি S6 করা, মানে হচ্ছে বেসিক্যালি একই জায়গায় এসে পৌঁছানো। তার মানে S6 টা হয়ে যাচ্ছে এখানে সিগমা H ইন্টু C6, এটা। আর সবসময় দেখো এখানে ডান দিকে যে থাকে সেই অপারেশনটা আগে হয়, ঠিক আছে? মানে C6 টা আগে হলো, তারপর তোমার সিগমা H। তাহলে এই হচ্ছে তোমার দেখো অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি মানে। তো এখানে দু একটা কথাবার্তা বলে নিই, সেটা হচ্ছে যে an an even order Sn axis is associated with n number of distinct symmetry operation. An odd order Sn axis is associated with 2n number of distinct symmetry operation. মানে ইভেন নাম্বার অফ Sn মানে ইভেন অর্ডার Sn মানে S2 S4 S6 যদি হতো, তাহলে n নাম্বার অফ সিমেট্রি অপারেশন থাকতো ওর মধ্যে, যেমন C3 র ক্ষেত্রে হয়। হ্যাঁ, আর যদি তোমার এটা ইভেন অড নাম্বার হয়ে যায়, তাহলে তার ডাবল মানে 2n নাম্বার অফ সিমেট্রি অপারেশনস আছে। Cn axis of odd order is also the Sn axis of the same order, আর Cn/2 axis is also the Sn axis when n is even। এটা তাহলে জাস্ট ওই আসলে যেটা হয় Sn এর ক্ষেত্রে, যে আদৌ ওটা ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন কিনা বোঝা খুব গন্ডগোল হয়ে যায়। অনেক Snই দেখা যাচ্ছে Cn এর সঙ্গে সমান, ঠিক আছে? সেইগুলো একটুখানি জাস্ট বুঝে নিতে হয় আর কি। হ্যাঁ, সেটা তোমরা স্টিরিওকেমিস্ট্রিতে অনেক বেটার ওয়েতে বোঝো, আমার থেকে বেটার বোঝো তোমরা এটা। আমি এই Sn axis অত ভালো বুঝতে পারি না।
তোমরা নিশ্চয়ই অনেক বেটার বোঝো যে তোমার ওই মানে এমনিতে দেখে তো কিছু রেয়ার এক্সাম্পল খুঁজতে হয় যেক্ষেত্রে হচ্ছে তোমার অন্য কোনো সিমেট্রি অপারেশনের শুধুমাত্র এসএন আছে এটা। আর এবারে তার মানে বেসিক্যালি হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা হবে এসএন গুলো সেটা বেসিক্যালি কোনো একটা সিএন এর সঙ্গে একটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। হ্যাঁ? সেটাকে একটুখানি মাথায় রাখতে হবে আরকি। করে সেগুলো তোমার অ্যাকচুয়ালি গ্রুপ থিওরিতে তো ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন গুলো দরকার না। তার মধ্যে কোনগুলো অ্যাকচুয়ালি কমন নয় সেগুলোকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আচ্ছা নেক্সট হচ্ছে যে প্রোডাক্ট অফ টু সিমেট্রি অপারেশন। একটা সিমেট্রি অপারেশনের প্রোডাক্ট করা মানে হচ্ছে ধরো এই যে সিটি 1 সিগমা ভি মানে তো আগে সিগমা ভি কাজ করবে তারপর সিগমা 1 কাজ করবে। এটা তুমি আগে অলরেডি করেছো তুমি। আর যদি তোমার ধরো এই যে সিটি 1 সিগমা ভি মানে আগে সিগমা ভি কাজ করে তারপরে সিটি 1 কাজ করা। আর সিগমা ভি সিটি 1 মানে আগে সিটি 1 কাজ করা তারপর সিগমা ভি কাজ করা। এবারে কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দুটো সমান নাই হতে পারে। দুটো সমান নাই হতে পারে মানে সিমেট্রি অপারেশন করে সবসময় কমিট করবে সেরকম নয়। অর্ডারটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এখানে এই যে R1 R2 আর R2 R1 কিন্তু তারা বেসিক্যালি সমান নয়। ঠিক আছে? এটা। আর কিছু ক্ষেত্রে তারা কমিট করে যায় যেমন সিটি 1 সিটি 2 আর সিটি 2 সিটি 1 কিন্তু পরপর কাজ করে। প্রথমে ১২০ ডিগ্রি তারপর ২৪০ ডিগ্রি অথবা প্রথমে ২৪০ ডিগ্রি পরে ১০০ ডিগ্রিতে একই জায়গায় এসে পৌঁছাবে। অর্থাৎ কিছু সিমেট্রি অপারেশন কমিট করে, কিছু সিমেট্রি অপারেশন কিন্তু কমিট করে না। ঠিক আছে? তাহলে তখন কিন্তু অর্ডারটা ইম্পোর্টেন্ট। সবসময় দুটো সিমেট্রি অপারেশন যখন থাকবে ধর R1 R2 যদি এরকম থাকে ডান দিকে যেটা থাকবে সেই কাজটা আগে করতে হবে তারপরে বাঁ দিকের কাজটা তোমাকে করতে হবে। দেখো 2 রোটেশন অ্যাবাউট দ্য সেম অ্যাক্সিস এরা বেসিক্যালি কমিট করে যাচ্ছে। আচ্ছা রিফ্লেকশন থ্রু প্লেনস পারপেন্ডিকুলার টু ইচ আদার এইটা, হ্যাঁ? দেখো এক্ষেত্রে তোমার এরা কিন্তু তোমার একে অপরের সাথে কমিট করে গেছে। যে সিগমা এক্স আর সিগমা ওয়াই জেড আর এই যে ভার্টিক্যাল প্লেনটা এবং তার যে পারপেন্ডিকুলার প্লেনটা মানে একটা তোমার মানে খাতার প্লেন আর একটা পারপেন্ডিকুলার প্লেন এরা কিন্তু একে অপরের সাথে তোমার কমিট করে যাচ্ছে। এই আচ্ছা এবারে তোমার দেখো এক্ষেত্রে তোমার ওই যে আ এরা সব এই যে মানে আই, হ্যাঁ? বা সিগমা এইচ বা ই তারা সবাই সবার সাথে কমিট করে। এটা খুব স্বাভাবিক ব্যাপার আরকি। হ্যাঁ? এগুলোকে মাথায় রাখবে তুমি। মানে যেটা কথা হচ্ছে যে এটা নতুন করে বলার কিছু না। আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটাকে বলার সময় অলরেডি আমি প্রচুর করেছি। যে যখন প্রোডাক্ট অফ 2 সিমেট্রি অপারেশনস তুমি করবে, তাহলে সিমেট্রি অপারেশন গুলোকে পরপর করে কাজ করাতে হবে। যেটা ডান দিকে থাকবে সেটাকে আগে কাজ করাবে। যেটা তোমার তারপরে বাঁদিকে যেটা আছে সেই কাজটাকে করাবে। ঠিক আছে? মাথায় রাখা আরকি। এরকম কয়েকটা এক্সাম্পল তোমায় বলে দেয়া। ঠিক আছে? এবং সেই যে সিমেট্রি অপারেশন গুলো কখনো কমিট করবে, কখনো কমিট করবে না। ঠিক আছে? হ্যাঁ? তো সেগুলোকে সম্বন্ধে একটু পরিষ্কার ধারণা তোমার থাকতে হচ্ছে আরকি। এবং কারা কমিট করে সেখানে এই ৫ টা সিচুয়েশন এখানে বলে দেয়া হয়েছে। সিমেট্রি অপারেশন গুলো ইন জেনারেল কমিট করে না। কিন্তু কখনো সিমেট্রি অপারেশন গুলোকে কমিট করে। 2 রোটেশন অ্যাবাউট দ্য সেম অ্যাক্সিস তারা কমিট করে। রিফ্লেকশন থ্রু প্লেনস পারপেন্ডিকুলার টু ইচ আদার তারা একে অপরের সাথে কমিট করে। দ্য ইনভার্সন অ্যান্ড এনি রিফ্লেকশন অর রোটেশন ইনভার্সন এর সঙ্গে এনি রিফ্লেকশন বা রোটেশন মানে আই সবার সঙ্গে কমিট করে। টু C2 রোটেশন অ্যাবাউট পারপেন্ডিকুলার অ্যাক্সিস তারা একে অপরের সাথে কমিট করে। রোটেশন এন্ড রিফ্লেকশন অ্যাবাউট আ প্লেন পারপেন্ডিকুলার টু দ্য রোটেশন অ্যাক্সিস তারা একে অপরের সাথে কমিট করে। তো এই হচ্ছে আজকে যে জিনিসটা আমাদের আলোচনা করার কথা ছিল। তাহলে আজকে দেখো আমি ফার্স্ট পার্টে মূলত যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তোমার ক্লাস নিয়ে। সিমিলারিটি ট্রান্সফরমেশন, কনজুগেট এলিমেন্ট ক্লাস, কিভাবে ক্লাস জাস্ট বের করা হয় তার কিছু থিওরেম, হ্যাঁ? কনজুগেট এলিমেন্টস এর জাস্ট প্রপার্টি ইত্যাদি। আর সেকেন্ড পার্টের মধ্যে আমরা আলোচনা করলাম বেসিক্যালি হচ্ছে সিমেট্রি অপারেশন, সিমেট্রি এলিমেন্ট ইত্যাদি। তাহলে নেক্সট দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে পয়েন্ট গ্রুপ নিয়ে আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ মলিকিউলস ইন ভ্যারিয়াস পয়েন্ট গ্রুপস এটা খুব ইম্পোর্টেন্ট। এটা ২ নম্বরের এমসিকিউ হিসেবে খুব পড়ে। যে একটা পার্টিকুলার মলিকিউল বলে দিল সেই মলিকিউলটা কোন পয়েন্ট গ্রুপে বিলং করে আরকি। সেটা আমরা আলোচনা করব এবং তার প্রচুর এক্সাম্পলস দেব। হ্যাঁ? মানে এমন আসলে পরীক্ষার হলে তুমি জাস্ট দেখে খুঁজে করে ফেলবে সেটা সবসময় হয় না। সহজগুলোর ক্ষেত্রে হয়ে যায় যে মলিকিউলটা তুমি কেমন দেখতে জানো, সেইখান থেকে তুমি ওটা কোন পয়েন্ট গ্রুপে বিলং করবে সেটা কিছু ক্ষেত্রে কিছু হয়তো অনেক সহজ ক্ষেত্রেই তুমি বলে দিতে পারো যে সবসময় পারবে এর কোনো বাধ্যবাধকতা নেই। সেইজন্যে ওই মোটামুটিভাবে মানে যতগুলো পসিবল মলিকিউল থাকতে পারে মানে যেগুলো পরীক্ষা-টরীক্ষায় এসেছে আরকি, প্রত্যেকটার জন্য আমি এক্সারসাইজ হিসেবে করে নেব আরকি। তাহলে করে পরীক্ষায় পড়লে তুমি জাস্ট অত কিছু না চেক করেই ডিরেক্টলি জাস্ট বলে দিতে পারো। ঠিক আছে? তো এই হচ্ছে যেটা আজকে আমাদের পড়ানোর কথা ছিল। তো দেখো, যা বলেছি তাতে তোমার কাছে সবকিছু পরিষ্কার কিনা? হ্যাঁ? সব ঠিক আছে তো?
তাহলে আমি কিন্তু ওই মানে পাওয়ার পয়েন্ট হিসেবে আছে বলে একটা দিনে কিন্তু অনেকটা জিনিস বলছি। এই জিনিসটা পড়াতে ৩-৪ ঘন্টা করে লাগে যদি আমি লিখে পড়াই। কিন্তু আমি বলছি না এই ক্লাসটা তো ঠিক এমএসসি ক্লাস না। এই ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সাম এর ক্লাস। এখানে কিন্তু আমাকে কিন্তু খুব কুইকলি সবকিছু করতে হবে। ওইজন্য আমি খুব তাড়াতাড়ি করে করছি। আমাকে ৬ টা ৭ টা ক্লাসের মধ্যে যদি আমি গ্রুপ থিওরি শেষ না করতে পারি তাহলে আমাকে ওভারঅল যে মোটামুটিভাবে ধরো 2/3 পার্ট আমি এবারে করে ফেলার চেষ্টা করব ভাবছি। আমাদের টার্গেট হচ্ছে তোমার মানে ১০ মাসের মতো একটা সময়। তাহলে এই ৫ মাসের মধ্যে কিন্তু ওকে 50% এর বেশি করে ফেলতে হবে। এবং সেই মতো করে আমি যে রুটিনটাকে দিয়েছি সেই রুটিনটা স্ট্রিক্টলি ফলো করে ফেলতে হবে। যেমন আমি আচ্ছা আজকে সন্ধ্যাবেলা কিন্তু তোমাদের সলিড স্টেটের পরীক্ষা। হ্যাঁ? ওইজন্য মানে নেক্সট সপ্তাহ থেকে ওই সন্ধ্যার ক্লাসটা হচ্ছে শুক্রবার সকালে চলে যাচ্ছে। শনিবার সন্ধ্যার ক্লাসটা শুক্রবার সকালে চলে যাচ্ছে। কিন্তু এই সপ্তাহে পার্টিকুলারলি তোমাদের ওই সলিড স্টেট তো পড়ানো শেষ হয়ে গেছে। তো সলিড স্টেট পরীক্ষা নেওয়া আছে আজকে। ঠিক আছে? রুটিনে তো তাই আছে। হ্যাঁ, তাহলে সেটা তোমরা একটু ওই মানে ভালো করে প্রিপেয়ার্ড হয়ে নাও। ঠিক আছে? হ্যাঁ, আমি প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন যতগুলো পারিছি করেছি। তোমরা বাকিগুলো সব করে টরে নেবে। হ্যাঁ? আচ্ছা করে আমি সেটা দেয়া হয়নি। আমি আরো কিছু এমসিকিউর কালেকশন থাকলেও তোমাদের দিয়ে দেওয়া উচিত ছিল। যাকে আমি মানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আরকি। যদি তুমি শেষ মুহূর্তে একবার দেখে নেওয়ার চেষ্টা করো তো দেখতে পারো। ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি আরকি। মানে কিছু না হলেও অন্তত ছবি তুলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর নেটে-টেটে যেগুলো পড়েছে-টড়েছে সেগুলো তো তুমি একটুখানি দেখে নেবে। গুগল-টুগুল করে সবকিছু দেখে নাও। হ্যাঁ, দেখে নিয়ে পরীক্ষাটা তুমি ওই বাড়িতে বসে অনলাইন পরীক্ষাটা দিয়ে নেবে। মানে আজকে তাহলে সন্ধ্যাবেলা ক্লাসটা হবে না, তার বদলে তোমার সলিডের পরীক্ষাটা হবে। ঠিক আছে? ঠিক আছে তাহলে, এই পর্যন্তই থাকলো। হুম? ঠিক আছে, আমি বেরিয়ে গেলাম।